আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লাঞ্চের পরে আবারও যুক্ত হয়েছি ইনশাআল্লাহ সেরা একটা প্রস্তুতি, শেষ সময়ের সেরা প্রস্তুতির জন্য দেওয়ানি কার্যবিধির বাকি যে বিষয়গুলো আছে আমরা আলোচনা করব। যে যেখান থেকে যুক্ত আছেন সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি আবারও শেয়ার করে দিবেন বিভিন্ন গ্রুপে, যেন সকলে যুক্ত হতে পারে আমাদের কাঙ্ক্ষিত সেরা সময়ের সেরা প্রস্তুতি রিভিশন ক্লাসে। সো সবার কাছেই অনুরোধ, সবাই একটি করে শেয়ার করে দেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেন। ওকে, সবাই বিভিন্ন গ্রুপে একটা করে শেয়ার করে দিবেন। অনেককেই যুক্ত হতে দেখতে পেয়েছি, অনেকেই সালাম দিচ্ছেন, সবাইকে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। আমি অ্যাডভোকেট আশরাফুল আলম যুক্ত হব আপনাদের সামনে, আপনাদের সাথে শেষ সময়ের সেরা প্রস্তুতির জন্য যুক্ত হব এবং আমরা আলোচনা করব বাকি অংশটুকু দেওয়ানি কার্যবিধির। এই অংশে আমরা সম্পূর্ণ দেওয়ানি কার্যবিধি ইনশাল্লাহ শেষ করব। আমরা আলোচনা করেছিলাম দেওয়ানি কার্যবিধির 1 থেকে ধারা 36 পর্যন্ত, পাশাপাশি আমরা 1 থেকে 7 আদেশ পর্যন্ত কিন্তু আলোচনা করেছি। সো আমরা এই শেষ সময়ে আমরা আলোচনা করব দেওয়ানি কার্যবিধির 8 আদেশ থেকে বাকি অংশটুকু। ওকে, এই অংশে থাকবে পক্ষগণের হাজিরা গড় হাজিরার ফলাফল 9 আদেশটা খুবই গুরুত্বপূর্ণ। এই আদেশ থেকে একটা প্রশ্ন থাকবে, 8 আদেশ থেকে একটা প্রশ্ন থাকবে, বাকি বিষয়গুলো আমরা আলোচনা করব। তো এএসএম কামরুল হাসান, জান্নাত শারমিন অনেকেই যুক্ত আছেন, সবাইকে শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। রিতা, জুতা দিয়ে যাও, জুতো পস রিতা, চশমাটা দাও, চশমা। আসসালামু আলাইকুম। প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে আবারও বিরতির পরে স্বাগতম জানাচ্ছি। দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে আমি যুক্ত আছি অ্যাডভোকেট আশরাফুল আলম। আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে দেওয়ানি কার্যবিধির 1 থেকে 7 আদেশ পর্যন্ত এবং 1 থেকে 33 ধারা পর্যন্ত। সো আপনারা কমেন্ট করবেন যে আরজি প্রত্যাখ্যান বা রিজেকশন অফ
প্লেন্ট কত আদেশের কত বিধিতে বর্ণিত আছে? কমেন্ট করবেন সবাই, আমরা দ্রুত আপনাদের কমেন্ট দেখতে চাচ্ছি। আপনারা দ্রুত কমেন্ট করবেন যে দেওয়ানি কার্যবিধির কত আদেশে কোথায় বর্ণিত আছে রিজেকশন অফ প্লেন সম্পর্কে। স্যার তাড়াহুড়ার দরকার নাই, রিল্যাক্সে স্টার্ট করেন। সৈয়দ নিজামুদ্দিন বলছেন তাড়াহুড়ার দরকার নাই। না, তাড়াহুড়া না, রিল্যাক্সে আমরা স্টার্ট করতে যাচ্ছি, নো প্রবলেম। 62 পর্যন্ত লাইভে যুক্ত আছেন। ওকে, আমরা শুরু করব। অনেকেই যুক্ত আছেন। সো এমডি আশরাফুল আলম যুক্ত আছেন, প্রিয় আশরাফুল। আমাদের বড় ভাই ফরিদউদ্দিন যুক্ত আছেন, আহসানুল্লাহ খুকন। 7 আদেশের 11 বিধিতে, দেখেন 7 আদেশের 11 বিধিতে আমরা যে বিষয়টা পড়লাম যে রিজেকশন অফ প্লেন্ট। ওকে, 4টা কারণে রিজেকশন অফ প্লেন্ট হতে পারে। 4টা কারণ কি কি আমরা গত পর্বে আলোচনা করেছি। গজব অ্যাকশন না থাকলে এবং শেষে 4 নাম্বার যে কারণটা তামাদিতে বাড়িতে হলে, এই 2টা কারণে সরাসরি খারিজ। তারপরে মাঝখানের 2টা, দ্বিতীয় নাম্বার এবং তৃতীয় নাম্বার, যে মানে দাবিকৃত মূল্য কম মূল্যায়িত হলে, এবং আরেকটা হচ্ছে যে আপনি কম মূল্যের স্ট্যাম্পে যদি আর্জি লিখেন, তার জন্য আপনাকে আদালত কিছু সময় দিবে। কত দিনের সময় দিবে, এটা হচ্ছে প্রশ্ন। বলেন তো দেখি, কত দিনের সময় আপনাকে দিবে আদালত? কত দিনের সময় দিবে এটা সংশোধন করার জন্য? কমেন্ট করবেন কত দিনের সময় দিবে। ওই সময়ের মধ্যে যদি আপনি সংশোধন না করতে পারেন, তখন মামলাটা রিজেক্ট হয়ে যাবে। দেখি কমেন্ট করবেন, কে কমেন্ট করতে পারেন। কত দিনের মধ্যে আপনাকে সংশোধনের আদেশ দিবেন, কত দিনের সংশোধনের আদেশ দিবেন? ভেরি গুড এমডি আলাউদ্দিন, আশরাফুল আলম, অনেকেই যুক্ত আছেন। গুড, ভেরি গুড। সো দেখেন, এই যে রিজেকশন অফ প্লেন্ট, এটার বিরুদ্ধে প্রতিকার কি? প্রশ্ন কিন্তু এখান থেকে দেখেন বারবার হতে পারে, অনেক প্রশ্নই হতে পারে। এই যে রিজেকশন অফ প্লেন্ট বা আর্জি প্রত্যাখ্যান, এটা কিন্তু একটা ডিগ্রি। আমরা দুই উপধারাতে ডিগ্রির যে সংজ্ঞাটা, সেখানে কিন্তু আমরা দেখেছি রিজেকশন অফ প্লেন্ট এটা একটা ডিগ্রি। এই ডিগ্রি সেহেতু এই আদেশের বিরুদ্ধে প্রতিকার হচ্ছে রিভিশন। এবং পাশাপাশি 13 বিধি, 7 আদেশের 13 বিধিতে বলা হচ্ছে যদি একটা মামলা রিজেকশন হয়ে যায়, রিজেকশন অফ প্লেন্ট হয়, তখন আপনি নতুন করে মোকদ্দমা করতে পারবেন, এটা কোনো বাধা দিবে না। ওকে, সো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, আমরা চলে যাচ্ছি আদেশ নাম্বার 8। 8 আদেশ। 8 আদেশে কি বলা হচ্ছে বলেন তো দেখি? রিটেন স্টেটমেন্ট বা জবাব, লিখিত জবাব। ঠিক আছে, লিখিত জবাব, রিটেন স্টেটমেন্ট। হ্যাঁ, রিটেন স্টেটমেন্ট বা লিখিত জবাব সম্পর্কে বলা হয়েছে কোথায়? আদেশ 8। আদেশ 8-এ বলা হয়েছে। সো লিখিত জবাব দাখিলের সময় কত? এই যে বাদী একটা প্লেন্ট আর্জি আদালতে দাখিল করলো, বিবাদী হাজির হবে, কত দিনের মধ্যে তাকে হাজির হতে হবে, তার সময় কত? লিখিত জবাব দাখিলের সময় কত দিন? এখানে বলা হচ্ছে আপনি সমন প্রাপ্তির 30 কার্য দিবস। এক বিধিতে চলে যান, 8 আদেশের বিধি 1, বিধি 1, সমন প্রাপ্তির 30 কার্য দিবসের মধ্যে কি করতে হবে? লিখিত জবাব দাখিল করতে হবে। লিখিত জবাব, এটা হচ্ছে লিখিত জবাব। ওকে, লিখিত জবাব দাখিল করতে হবে। কত দিনের মধ্যে? এখানে প্রশ্ন হতে পারে 30 কার্য দিবসের মধ্যে। এখন দেখেন, এই 30 কার্য দিবসের মধ্যে তিনি পারলেন না, তখন কত দিনের মধ্যে এখানে জবাব দাখিল করতে হবে? আরও আপনাকে 30 কার্য দিবস সময় বৃদ্ধি করা হবে, আরও বৃদ্ধি করা হবে 30 কার্য দিবস। দেখেন, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে মোট কত? মোট হচ্ছে 60 কার্য দিবস। দেখেন, আমি যে কথাগুলো বোর্ডে লিখব, আপনি মনে করবেন প্রত্যেকটা কথাই এখানে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। প্রত্যেকটা বিষয় থেকে এখানে প্রশ্ন হবে।
প্রত্যেকটি বিষয় থেকে এখানেই প্রশ্ন হবে। মনে করবেন আমি যে কথাগুলো বুটে লিখব প্রত্যেকটা বিষয় থেকেই প্রশ্ন হওয়ার মতো, এটা মনে করবেন। তাহলে সমন প্রাপ্তির 30 কার্য দিবসের মধ্যে আপনাকে কি করতে হবে? লিখিত স্টেটমেন্ট, রিটেন স্টেটমেন্ট জমা দিতে হবে। বৃদ্ধি করতে পারে আরও 30 দিন, সর্বমোট 60 দিন। এই 60 দিনের মধ্যে যদি আপনি না পারেন তখন কি হবে? এক্স পার্টি ডিক্রি, এক্স পার্টি বা যাকে বলা হয় একতরফা ডিক্রি, এটার মধ্যে যদি না পারেন তখন আপনার মামলাটা কি হবে? একতরফা ডিক্রি, যাকে বলা হয় একতরফা ডিক্রি হবে। এটাও নিয়ে প্রশ্ন হতে পারে। হ্যাঁ, কার্য দিবস, ভেরি গুড। 30-30-60 না পারলে এক্স পার্টি ডিক্রি বা কি হবে? এক্স পার্টি ডিক্রি হবে। ওকে, দেখেন এক্স পার্টি ডিক্রির বিরুদ্ধে প্রতিকার কি, এখানেও প্রশ্ন হতে পারে। পরতে পরতে লাইনে লাইনে কিন্তু প্রশ্নের ফাঁক আছে। বার কাউন্সিল যদি ইচ্ছা করে কোথা থেকে প্রশ্ন করবে, প্রত্যেকটা বিষয় থেকে আপনাকে প্রশ্ন করে ফাঁদে ফেলতে পারে। তাই মূল বিষয়গুলো কিন্তু আমি লিখে দিচ্ছি। সমন প্রাপ্তির 30 কার্য দিবসের মধ্যে লিখিত জবাব বৃদ্ধি করবে 30 দিন, 60 দিন, এক্স পার্টি ডিক্রি হয়ে যাবে। এর বিরুদ্ধে প্রতিকার কি? প্রতিকার দেখেন বারবার কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন হতে পারে। একতরফা ডিক্রি, এই যে একটা একতরফা ডিক্রি হলো, আপনার প্রতিকার কি? প্রতিকার কি বলেন দেখি, কে বলতে পারেন? কমেন্ট করবেন। একতরফা ডিজিটাল না, একতরফা ডিক্রি। মাসুর হাসান বলছেন ডিজিটাল। হ্যাঁ, হয়তো বা কেউ বলছেন আপিল, কেউ বলছেন রিভিশন, কেউ বলছেন আপিল, কেউ বলছেন রিভিশন। কেউ বলছেন আপিল, কেউ বলছেন রিভিশন। ওকে, দেখেন 3টা প্রতিকার আছে, তিনটা প্রতিকার এখানে আপনার আছে। 3টা প্রতিকার কি? আপনি একতরফা ডিক্রির বিরুদ্ধে 96 এর 2 উপধারা অনুসারে আপিল করতে পারবেন, বাধা নাই। তারপরে বলছে রিভিশনও করতে পারবেন এই আদেশের বিরুদ্ধে। তারপরে বলছে আমরা 9-এর 13 ক বা 13, এখানে দেখেছি সানি মামলা করতে পারবেন, সানি পাঠান। আচ্ছা, একটা তামাদি ফুল রিভিশন, সুনির্দিষ্ট কার্যবিধির ফুল, সুনির্দিষ্ট প্রতিকার আইনের ফুল রিভিশন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের ফুল রিভিশন। এখানে আপনারা ইচ্ছা করলে সেই ক্লাসগুলো দেখে নিতে পারেন, রেকর্ডেড আছে, আরও ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, যারা দেখেননি সেই ক্লাসগুলো দেখে নিতে পারেন। যারা দেখেননি সেই ক্লাসগুলো দেখে নিতে পারবেন। ওকে, যারা দেখেননি সেই ক্লাসগুলো দেখার সুযোগ আছে, নো প্রবলেম, আপনারা দেখে নিতে পারবেন। ঠিক আছে, যাই হোক, বিদ্যুৎ চলে যাওয়ায় নেটে প্রবলেম ছিল, বিদ্যুৎটা চলে যাওয়ায় নেটে একটু প্রবলেম দেখা দিয়েছিল, এখন ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এখন প্রবলেম নাই, আমি আশা করি এখন প্রবলেম নাই। দেখেন তো প্রবলেম আছে কিনা, একটু কমেন্ট করবেন সবাই। এখন কি ঠিক আছে কিনা? নেটওয়ার্ক প্রবলেম ছিল, এখন ঠিক আছে কিনা একটু কমেন্ট করবেন সবাই। এখন ঠিক আছে কিনা কমেন্ট করবেন। প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, এখন ঠিক আছে কিনা একটু কমেন্ট করেন। মহিনুদ্দিন ইজ ওয়াচিং। ওকে, এখন ঠিক আছে? হ্যাঁ, আশা করি এখন ঠিক আছে।
সানি মামলাটা হচ্ছে যে আমরা 9 আদেশ 9 পড়ব, আদেশ 9-এর 13 বিধি পড়ব, 13-র ক পড়ব। সানি মামলাটা কি সে বিষয়ে জানতে পারবেন। অল ওকে, ঠিক আছে। এখন দেখেন আরেকটা কথা আছে এখানে, সমন প্রাপ্তির 30 কার্য দিবসের মধ্যে আপনি জবাব দিবেন। সরকার যদি হয়, সরকারের পক্ষে নোটিশ ছাড়া যদি আপনি মামলা করেন তাহলে তার সময় কত? আমরা জানি সরকারের বিরুদ্ধে মামলা করতে হলে আপনাকে 2 মাস পূর্বেই নোটিশ দিতে হবে। 2 মাস পূর্বে মামলা করা 2 মাস পূর্বে কি করতে হবে? নোটিশ দিতে হবে। এখন আপনি নোটিশ দিলেন না, সরকার আপনাকে কি করবে? জবাব দাখিলের জন্য সরকার তখন সময় পাবেন 90 কার্য দিবস। 90 কার্য দিবস, এটা নিয়েও প্রশ্ন হতে পারে, এটা নিয়েও প্রবলেম হতে পারে। সরকার 2 মাস পূর্বে, আপনি ধরেন সরকারের বিরুদ্ধে একটা মামলা করতে চাচ্ছেন, সরকারকে 2 মাস পূর্বে নোটিশ দিতে হবে। নোটিশ ব্যতীত যদি মামলা করেন সরকার সময় পাবে 9 কার্য দিবস, 90 কার্য দিবস বা 3 মাস বা 90 কার্য দিবস। ওকে, তাহলে আদেশের এক বিধিটা খুবই ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে একটা প্রশ্ন হয়ে যেতে পারে, সমন প্রাপ্তির 30 কার্য দিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে। যদি না পারেন, ব্যর্থ হন, আরও 30 কার্য দিবস, মোট 7 কার্য দিবস। তারপরেও যদি ব্যর্থ হয়, এক্স পার্টি ডিগ্রি বা একতরফা ডিগ্রি হবে। এই একতরফা ডিগ্রির বিরুদ্ধে প্রতিকার 3টা আপিল করতে পারবেন, রিভিশন করতে পারবেন। 9-এর 13-র ক ধারা সানি মামলা করা যাবে। সরকারের বিরুদ্ধে যদি আপনি মামলা করেন, সরকারকে 2 মাস পূর্বে নোটিশ দিতে হয়, এটা আমরা জানি। সো সরকারকে আপনি নোটিশ ব্যতীত যদি মামলা করেন 3 মাস বা 90 দিনের মধ্যে সরকার মামলা করবে। ওকে, আমরা পরবর্তী বিষয়ে চলে যাচ্ছি। গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আমাদের এখনো বাকি আছে। ওকে, 80 ধারাতে ভেরি গুড। জালালিতি 101 জন আমাদের কিন্তু দুরন্ত গতিতে আমাদের যে সদস্য ভিউয়ার্স বেড়ে যাচ্ছে। গুরুত্বপূর্ণ আদেশগুলো কিন্তু আমরা আলোচনা করতেছি। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হবে এখান থেকে 100%। পরীক্ষার দিন রাতে আপনাদের সাথে আমার কথা হবে ইনশাল্লাহ। ভালো হোক পরীক্ষা আপনাদের, এই দোয়া শুভকামনা রইল। সো আপনারা সবাই যারা শেয়ার দেননি, একটা করে বিভিন্ন গ্রুপে 100 জন যুক্ত আছেন, যারা শেয়ার দেননি 100 সেঞ্চুরি হয়ে গেছে। আপনারা বিভিন্ন গ্রুপে যদি পারেন শেয়ার করে দেন, সবাই দেখুক, ক্লাসটা সবাই উপভোগ করুক। 5 বিধি 5-এ দেখেন বলা হচ্ছে সুনির্দিষ্ট অস্বীকার, স্পেসিফিক ডিনাইল, অর্থাৎ এই যে আপনি লিখিত একটা জবাব আদালতে জমা দিবেন। লিখিত জবাব, আপনি যে বাদীর যে আর্জিতে একটা দাবি আছে না, বাদী তার আর্জিতে যে দাবিগুলো করবে, যে দাবি, প্রত্যেকটা দাবি আপনাকে কি করতে হবে? সুনির্দিষ্টভাবে অস্বীকার করতে হবে। বাদীর দাবিগুলো, বাদী আর্জিতে যে দাবি করবে, আপনি হচ্ছেন বিবাদী, তাই না? আপনি হচ্ছেন বিবাদী। সো আপনি লিখিত জবাব দাখিল করবেন। লিখিত জবাব দাখিল যে করবেন, আপনি লিখিত জবাবে বাদীর আর্জিগুলোকে সুনির্দিষ্টভাবে ডিনাই করতে হবে, অস্বীকার করতে হবে। আর আপনি যদি বাদীর দাবি সুনির্দিষ্টভাবে ডিনাই না করেন, অস্বীকার না করেন, তাহলে বাদীর যে দাবি আছে, এই দাবি স্বীকার করেছেন বলে গণ্য হবে, স্বীকার হয়েছে বলে গণ্য হবে। মানে মূল কথা হচ্ছে, স্যার দেখা যায় না, কোথায় দেখা যায় না? ইনশাল্লাহ সবাই পাস করুক। দেখা যায় না, প্রবলেম কি? এখনো কি নেটে প্রবলেম করতেছে নাকি? ওকে, আশা করি নেট একটু স্লো, বিদ্যুৎ চলে যাওয়ায় লেখাগুলি স্পষ্ট দেখা যাচ্ছে। একটু ডিস্টার্ব লাগছে, অন্যদেরও কি সেই সমস্যা? আচ্ছা, একটু নেটে মনে হয় প্রবলেম দেখা দিয়েছে, কারণ হচ্ছে বিদ্যুৎ চলে যাওয়ায় আইপিএস দিয়ে আমাদের এগুলো চলতেছে, একটু হয়তো বা প্রবলেম। যাই হোক, আপনারা কথাগুলো তো শোনা যাচ্ছে, আমি লেখাগুলো একটু বড় করে লিখবো, নো প্রবলেম। এখন দেখেন, আমি যে কথাটা বলতে চাচ্ছি যে বিবাদী যখন তার লিখিত জবাব আদালতে দাখিল করবেন, বাদীর যে দাবি, আর্জিতে বাদী যে দাবিগুলো করবে, প্রত্যেকটা দাবি স্পষ্টভাবে অস্বীকার করতে হবে। আর যদি অস্বীকার না করে, তাহলে সেটা বিবাদী স্বীকার করেছে বলে গণ্য হবে। ওকে, দেখেন
আমরা পরবর্তী ধারাতে চলে যাচ্ছি। একটা গুরুত্বপূর্ণ এই বিধি প্রশ্ন করা হয়েছিল, দেওয়ানি মামলার আর্জিতে উপস্থাপিত বক্তব্য বিবাদীর জবাবে নির্দিষ্টভাবে অস্বীকার করা না হলে তার ফল কি? তার ফল কি হবে? উক্ত বক্তব্য স্বীকৃত বলে গণ্য হবে। উক্ত বক্তব্য স্বীকৃত বলে গণ্য হবে। ঠিক আছে, মনে রাখবেন। লিখিত সেট অফ, এই যে 8-এর 6 সেট অফ, এই সেট অফ শুধুমাত্র অর্থের মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য। অর্থের মোকদ্দমায় সেট অফ প্রযোজ্য। কিসের মোকদ্দমায়? সেট অফ হচ্ছে অর্থের মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য। সেট অফ কিসের ক্ষেত্রে প্রযোজ্য? এরকম তো নেট করার কথা না। প্রবলেম মনে হচ্ছে। দেখেন, বিবাদী স্বীকার করেছে বলে গণ্য হবে। মানে হচ্ছে সুনির্দিষ্ট অস্বীকার করতে হবে। আচ্ছা, 8 আদেশের 6 বিধিতে সেট অফের কথা বলা হচ্ছে। অর্থের মোকদ্দমায় সেট অফ, সেট মানে মূল্য সমন্বয়। সেট অফ মানে কি? এই যে সেট অফ মানে হচ্ছে টাকা। বাদী একটা টাকা দাবি করে বিবাদীর বিরুদ্ধে মামলা করলো। বিবাদীও বলল যে স্যার আমিও তো বাদীর কাছে টাকা পাই। এই যে মূল্য সমন্বয়, টাকার অর্থটা সমন্বয় করা হবে, এটাকে বলা হয় সেট অফ। ওকে, আচ্ছা আমরা এখান থেকে আর পড়বো না, 8 আদেশ থেকে পড়বো না। 9 আদেশটা মোস্ট ইম্পর্টেন্ট। 9 আদেশটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, নেটে একটু প্রবলেম দেখা দিচ্ছে কেন জানি, মনে হচ্ছে আপনারা একটু মানিয়ে নেন। ঠিক আছে, তো মানিয়ে নেন। হ্যাঁ, আমার এখানেও নেটে প্রবলেম দেখা দিচ্ছে মাঝে মাঝে, আমি কিন্তু বুঝতে পারতেছি। ঠিক আছে, 8-এর 6 সেট অফ। আমরা 9 আদেশটা দেখব। পক্ষগণের হাজিরা এবং গড় হাজিরা। পক্ষগণের হাজিরা, গড় হাজিরা, এর ফলাফলটা কি? যদি কোনো পক্ষ হাজিরা না থাকে, গড় হাজির থাকে, তার ফলাফলটা কি হবে আমরা চলুন দেখে নেই। খুবই গুরুত্বপূর্ণ এই বিধিটা, এই আদেশটা। 9 আদেশটা থেকে 10 মিনিট আলোচনা না করলেও 5 মিনিট করি, 5 মিনিট আলোচনা করব। একটা প্রশ্ন কমন, বুঝতে পারলে একটা প্রশ্ন কমন পাবেন। 9 আদেশ থেকে আবারও বলি, একটা প্রশ্ন কমন পেয়ে যাবেন এখন 5 মিনিট আলোচনা দেখতে পারলেই। ওকে, সো দেখেন আমরা 2 বিধি পড়ব, 3 বিধি পড়ব। প্রতিকার হচ্ছে 2 এবং 3-এর 4-এ। আগে ভালো করে খেয়াল করেন, এটি হচ্ছে বাদীর প্রতিকার। বাদী দেখেন 2 বিধিতে বলছে, বাদী কর্তৃক খরচ প্রদানে অপারগতার জন্য সমন জারি না হলে মোকদ্দমা খারিজ। এখানে 2 বিধিতে যে কথাটা বলছে, বাদী সমন খরচ জমা দিল না, বাদী কর্তৃক যে সমনের খরচ, এই সমনের খরচ বাদী জমা দেয় নাই, তাহলে মামলা খারিজ হবে। তাহলে দেখেন এখানে আমরা মামলা খারিজ দেখতে পাচ্ছি। সমন যদি জারি না হয়, সমন যদি এই খরচ প্রদান না করার ফলে জারি না হয়, সমন জারি না হলে মামলা কি হবে? খারিজ হয়ে যাবে। 2 বিধিতে বলছে, 9-এর 2 বিধিতে মামলা খারিজ আমরা দেখতে পেলাম। ঠিক আছে, ওকে। 3 বিধিতে দেখেন, 3 বিধিতে বলছে কোনো পক্ষই হাজির না থাকলে, বিবাদী কেউ হাজির না, ধার্য তারিখে বাদীও নাই বিবাদীও নাই, এখানেও আদালত কি করতে পারেন? মামলাটা খারিজ করতে পারেন। মামলা খারিজ। তাহলে দেখেন 2টা খারিজ আমরা পেয়ে গেলাম। 2 বিধি, 3 বিধি। বাদীর মামলা কিন্তু খারিজ হয়ে গেল। কার মামলা? বাদীর মামলা খারিজ হয়ে গেল। এখানে প্রতিকার কি? প্রতিকারটা কি? এই 2টার প্রতিকার দেখেন, এই 2টার প্রতিকার হচ্ছে 4 বিধিতে। বিধি 4 বিধিতে একটা প্রতিকারের কথা বলছে। বাদী নতুন মোকদ্দমা করতে পারে, বা আদালতে মোকদ্দমাটি নথিতে পুনর্বহাল করতে পারে। এখানে কি করতে পারবে? প্রতিকার, বাদী ইচ্ছা করলে নতুন মামলা করতে পারে, নো প্রবলেম, মামলা করতে পারে, অথবা নথিতে নতুন মামলা করতে পারে, অথবা খারিজ রদের আবেদন করতে পারে। এই যে খারিজটা হয়ে গেল, খারিজ রদের আবেদনও করতে পারে। খারিজ রদের আবেদন করতে পারবে।
দেখেন 2, 3, 4 তিনটা বিধি একসাথে পড়ে নেন। 2 বিধিতে কি বলছে? বাদী কর্তৃক সমনের খরচ আদালতে জমা দেয় নাই। বাদী এই যে সমনের খরচ জমা না দেওয়ার ফলে আদালত মামলাটা খারিজ করে দিতে পারে। 3 নাম্বার বিধিতে বলছে বাদী এবং বিবাদী উভয় পক্ষই আদালতে হাজির নাই, আদালত মামলাটা যখন খারিজ করবে, খারিজ করতে পারে। এই যে 2টা খারিজ হলো, 2টা খারিজের প্রতিকার হচ্ছে 4 কি? বাদী নতুন মামলা করতে পারে, খারিজ রোধের আবেদন করতে পারে। তাহলে আমরা কয়টা পেলাম? 2টা প্রতিকার এখানে পেলাম। তবে খারিজ রোধের আবেদনটা অবশ্যই 30 দিনের মধ্যে, এই যে খারিজের 30 দিনের মধ্যে করতে হবে। এই যে 163 আর্টিকেল, তামাদি লিমিটেশন অ্যাক্টের আর্টিকেল 163তে বলা হয়েছে খারিজ রোধ করতে পারে। 163 আর্টিকেলে এখানে বলা হয়েছে খারিজ রোধের আবেদনের কথা। ওকে, সো 2, 3 প্রতিকার 4, 2, 3 প্রতিকার 4, 2 এবং 3 প্রতিকার কি? 4। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী যে বিষয়গুলোতে। দেখেন, ধরেন 5 নাম্বার বিধিটা পড়ব। বিধি 5। এখন সমন, আদালতে সমন দিলেন, গড় জারিতে ফেরত আসলো। গড় জারিতে একটা সমন ফেরত আসলো, ঠিক আছে? গড় জারিতে ফেরত আসলো। এখন নতুন সমন যদি আপনি জমা না দেন, নতুন ভাবে সমন দিতে ব্যর্থ যদি হন, মামলা খারিজ। দেখেন 5 বিধির যে কথাটা, আপনি সমন গড় জারিতে ফেরত আসছে, আপনি কি করছেন? 1 মাসের মধ্যে নতুন সমন দিতে ব্যর্থ হলেন, মামলা খারিজ। এখানেও বলছে আপনি নতুন মোকদ্দমা দায়ের করতে পারবেন, খারিজ রোধের আবেদন দিতে পারবেন, এখানেও বলা হচ্ছে, ঠিক আছে? এখানেও রদ চাইতে পারবেন, নতুন মোকদ্দমা দায়ের করতে পারবেন। কথা এখানে না, গুরুত্বপূর্ণ বিধি কিন্তু এখনো বাকি। 8 বিধিতে চলে যান। 8 বিধি 8। বিবাদী হাজির আছে তারিখের দিন, বিবাদী হাজির কিন্তু বাদী গড় হাজির। বিবাদী হাজির আছে, বাদী গড় হাজির। এখন যদি মামলাটা খারিজ হয়, হ্যাঁ খারিজ হতে পারে, এখানে মামলা খারিজ। তখন দেখেন 8 বিধিতে যে কথাটা বলছে, বিবাদী হাজির, বাদী গড় হাজির। গড় হাজির মানে বাদী নাই। হ্যাঁ, এটাই বুঝাবো। রদ এবং সরাসরি রদ, উজ্জ্বল মিয়া এখন মনোযোগ দেন, বুঝতে পারবেন, এখন বুঝতে পারবেন, এটাই বোঝাতে চাচ্ছি। বিবাদী যদি হাজির থাকে, বাদী গড় হাজির, মামলা খারিজ। এখন দেখেন, এই যে বাদীর ত্রুটির ফলে পদ্ধতি, মোকদ্দমার যে আংশিক ডাকা হলো, এই যে বাদীর একটা ত্রুটি হলো, বাদীর ত্রুটির ফলে বাদীর বিরুদ্ধে যদি মোকদ্দমা ডিক্রি হয়, তখন কি হবে? এই যে বিবাদী হাজির আছে, বাদী গড় হাজির, ঠিক আছে? এখানে আদালত কি করবে? বিবাদী যদি বাদীর কোনো দাবি মেনে নেয়, তাহলে সেই মোতাবেক ডিক্রি হবে। ততটুকু অংশ কেউ মেনে নিবে বাদী না থাকলে, তখন অবশ্যই একতরফা, হ্যাঁ, বিবাদী পক্ষে ডিক্রি হয়ে যাবে। তখন বিবাদী পক্ষে ডিক্রি হয়ে যাবে, বাদী যদি হাজির না থাকে। এখন 9 বিধিতে দেখেন, বিধি 9-এ বলা হচ্ছে বাদীর যে একটা কি হলো? ত্রুটি। এই যে বাদীর ত্রুটির ফলেই তো মামলাটা খারিজ হলো, বাদীর ত্রুটির ফলে মামলা খারিজ হয়ে গেল, তাই না? মামলা খারিজ। এই যে বাদীর যে একটা ত্রুটি, ভুল, বাদীর ত্রুটির ফলে মামলা খারিজ হলে এখানে নতুন মামলা দায়েরে বাধা, নতুন মামলা দায়ের করা যাবে না, নতুন মামলা দায়ের করা যাবে না, ঠিক আছে? এই যে বাদীর একটা ত্রুটি হলো, এই বাদীর ত্রুটির ফলে বাদী কিন্তু নতুন করে আর কোনো মোকদ্দমা দায়ের করতে পারে না। তাহলে প্রতিকার কি? প্রতিকার হচ্ছে তিনি 30 দিনের মধ্যে ওই যে ডিক্রি রদের আবেদন করতে পারে। 30 দিনের মধ্যে রদের আবেদন করতে হবে, ঠিক আছে? এখন রদের আবেদন এবং সরাসরি রদ, উজ্জ্বল মিয়া বলছেন এটা কি? এই যে 9, এটা একটা রদ চাইতে পারবেন, 30 দিনের মধ্যে। কি
30 দিনের মধ্যে কি করতে পারবেন? রদের আবেদন করতে পারবেন। খুবই নেট আসলে প্রবলেম, এখন এই টাইমে তো নেট প্রবলেম করার কথা না, কেন যে প্রবলেম করতেছে বুঝতে পারলাম না, কেন যে প্রবলেম করতেছে এটাই বুঝতে পারতেছি না। ওকে, সুজিত বারুলি সম্ভবত শেয়ার দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। তাহলে 30 দিনের মধ্যে রদ করতে হবে। এখন দেখেন সরাসরি রদ, এই যে 9 ক, এখানে আপনার সরাসরি রদের কথা বলা হচ্ছে। ওই যে আদালত যে আদেশটা খারিজ দিলেন বা একতরফা ডিক্রি দিলেন, সরাসরি রদ, সরাসরি রদ চাইতে পারবেন। সরাসরি রদ এটা কিভাবে চাইতে হবে? সরাসরি রদ চাইতে হলে এই যে খারিজ করলেন, সেই খারিজটা সরাসরি রদ চাইতে হলে এখানে শর্ত হচ্ছে যে 30 দিনের মধ্যে আবেদন করতে হবে। 30 দিনের মধ্যে আবেদন দিতে হবে, এফিডেভিট দিতে হবে, এফিডেভিট। পাশাপাশি খরচ দিতে হবে কত টাকা? অনধিক 1000 টাকা খরচের আদেশ দিবেন। অনধিক 1000 টাকা, অনধিক। ওকে, অনধিক 1000 টাকা। বুঝতে পেরেছেন উজ্জ্বল মিয়া? তাহলে রদ, বাদীর ত্রুটির ফলে যদি কোনো মামলা রদ হয়, নতুন মামলা দায়ের করা যাবে না। 30 দিনের মধ্যে আপনি রদের আবেদন করতে পারবেন, রদের আবেদন করতে পারবেন। তবে সরাসরি যদি আপনি রদ চান তাহলে টাকা দিয়ে আপনাকে রদ করতে হবে। টাকাটা কত? 1000। সাথে দিতে হবে এফিডেভিট, সাথে দিতে হবে 30 দিনের সময়ের মধ্যে একটা দরখাস্ত দিতে হবে। প্রশ্ন কিন্তু এখান থেকে হয় সরাসরি রদ, ডাইরেক্টলি এগেইনস্ট, হ্যাঁ, ডাইরেক্টলি সেটিং অ্যাসাইড ডিসমিসাল, ডাইরেক্টলি সেটিং অ্যাসাইড ডিসমিসাল কোথায় বর্ণিত আছে? প্রশ্ন কিন্তু এরকম হতে পারে। 8-9 আদেশের 9 ক, 9 আদেশের বিধি 9 ক, এখানে বলা হচ্ছে ডাইরেক্টলি সেটিং অ্যাসাইড ডিসমিসাল। তো সহজ করে দেই একদম। দেখেন আরো একটু সহজ করে দেই। কিরকম সহজ করে দেই? হ্যাঁ দাদা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ব্যস্ত বলতে ক্লাস করতেছিলাম, ক্লাসে আছি। কি বিষয়? হ্যাঁ, হাফিজুল। আচ্ছা, ও আমার কাছে কিনা দেখতে হবে চেম্বারে যায়া। মামলাগুলো অনেক মামলা তো মনে নাই। কি বিষয়টা কি? আচ্ছা, ও আচ্ছা, বুঝতে পারছি যে আপনার ইয়ের বুঝতে পারছি, ওই যে মরিচ পুরান কাওয়াকুড়ির, ওই যে রূপনারায়ণ করা কাওয়াকুড়ি, ওইটাই। মামলাটা কি শেষ করে দিতে হবে? আচ্ছা, ওই তো তারিখের দিন হাজিরা দেয় না, আপনি তারিখের দিন হাজিরা দিতে বলেন। আচ্ছা, এই তারিখে শেষ করে দিল। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমি সন্ধ্যার পরে চেম্বারে আসেন, কথা বলি। হ্যাঁ, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন দেখেন সহজ করে দিই একদম। অনেকের পেজগুলো লেগে গেছে, আমি মনে করতেছি অনেকের কানের উপর দিয়ে গেছে। কার কানের উপর দিয়ে গেছে একটু হাত তুলেন তো দেখি। কে বুঝেন নাই? সহজেই বুঝাই দিই। কে বুঝেন নাই হাত তুলেন। দেখেন 2, 3, 5 এই তিনটাতে খারিজ, 2, 3, 5 এই তিনটাতে খারিজ হলে নতুন মোকদ্দমা দায়ের করা যাবে, নতুন মামলা করা যায় এবং রদের আবেদনও করা যাবে। রদের আবেদন নো প্রবলেম। সময় কিন্তু 30 দিন, এটা সবসময় মনে না দিলে খারিজ। সমন যদি আপনি পুনরায় সমন জমা না দেন, খারিজ। এই যে 3টা বিষয়ে নতুন মামলা করা যায়, রদের আবেদন করা যায়। এর প্রতিকারটা হচ্ছে 4 বিধিতে প্রতিকার। ঠিক আছে, এখন দেখেন এই যে আমরা 8-এ দেখব। 8-এ দেখেন বিবাদী হাজির আছে, বিবাদী হাজির, কিন্তু বাদীগড় হাজির, বাদীগড় হাজির। এই যে এই ক্ষেত্রে শুধুমাত্র 9-এ বলছে নতুন মামলা করা যাবে না, নতুন
মামলা করা যাবে না। এবং 9 কতে বলছে সরাসরি রদ চাইতে পারবেন। সরাসরি রদ চাইতে হলে 1000 টাকা খরচ, 30 দিনের মধ্যে আবেদন, সাথে এফিডেভিট দিতে হবে। একদম ক্লিয়ার। নেট কেন প্রবলেম করতেছে এটাই তো বুঝতেছি না, একটু কেন যে নেট প্রবলেম করতেছে এটাই তো বুঝলাম না। সবই তো ঠিক আছে, নেট প্রবলেম কেন? আরিকতা নেট প্রবলেম করতেছে, মোবাইলের নেট অফ করো, টিভি বন্ধ করো, টিভি বন্ধ করো, নেট অফ করো তো। ওকে ঠিক আছে, এখন ক্লিয়ার। 9 বলছে নতুন মামলা করা যাবে না, তবে 30 দিনের মধ্যে রদের আবেদন করা যাবে। 9 ক বলা হচ্ছে সরাসরি রদের আবেদন করা যাবে, তবে অবশ্যই আপনাকে 1000 টাকা খরচ দিতে হবে। এটা হচ্ছে বাদীর একটা প্রতিকার, বাদীর যে ভুল ত্রুটি, বাদীর প্রতিকার। চলেন বিবাদীর কি বিষয়টা আছে দেখে নেই। এখন বিবাদীর ক্ষেত্রে কি প্রতিকার আছে, আমরা 6 চলে যাব। দেখেন 6 আদেশ 9 6 বিধি, 6 বিধি দেখেন, বিধি 6 এখানে বলছে বাদী হাজির আছে, বাট বিবাদী গড় হাজির। এখন দেখেন এই যে আমরা 8-এ পড়ে আসলাম না, 8 আদেশে পড়লাম না, কত দিনের মধ্যে আপনাকে জবাব দিতে হবে? 30 দিন। 30 দিনের না পারলে আরো 30 দিন, মোট হচ্ছে 60 দিন, তাই না? এই 60 দিনের মধ্যে যদি আপনি জবাব দিতে না পারেন, ঠিক আছে, সেক্ষেত্রে একতরফা ডিক্রি হবে। এটাই তো না, অল ক্লিয়ার, একতরফা। তখন যদি এই যে একতরফা ডিক্রি হয়, একতরফা ডিক্রি, আমরা কিন্তু 3টা প্রতিকার পড়েছিলাম। অনেকেই বলছেন সানি মামলাটা কি, এখন দেখেন সানি মামলাটা কি আমরা দেখে নেই। এই যে প্রতিকারটা একতরফা ডিক্রি হলো, বাদী হাজির বিবাদী গড় হাজির, 6 বিধিতে বলছে, 9-এর 6-এ বলছে বাদী হাজির বিবাদী গড় হাজির, একতরফা ডিক্রি হলো। আপনার যে প্রতিকার, এই প্রতিকারটা হচ্ছে আপনি এখানে কি করতে পারবেন, দেখেন 13-তে যান। 13 বিধিতে বলছে বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিক্রি রদ, একতরফা ডিক্রি রদ চাইতে পারবেন, একতরফা ডিক্রি রদ, এটাকে বলা হয় সানি। একতরফা ডিক্রি রদ চাইতে পারবেন, কি করতে হবে? 30 দিনের মধ্যে আপনাকে আবেদন করতে হবে, 30 দিনের মধ্যে আবেদন। ওকে, তবে আপনি 13-র কতে বলছে সরাসরি রদ চাইতে পারবেন, ডাইরেক্টলি সেটিং অ্যাসাইড এক্সপার্টি ডিক্রি, 13-র ক সরাসরি রদ। আপনি ইচ্ছা করলে সরাসরি রদ চাইতে পারবেন। কি করতে হবে? এখানে 30 দিনের মধ্যে আবেদন করতে হবে। আরও কি করতে হবে? এফিডেভিট দিতে হবে। আরও কি করতে হবে? 3000 টাকা, বিবাদীর কিন্তু টাকাটা বৃদ্ধি পাইছে, 3000 টাকা খরচ দিতে হবে। দেখেন বুঝতে পেরেছেন কিনা, কমেন্টে জানান, গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ 6 হচ্ছে 6-এর যে এটা এক্সপার্টি যদি ডিক্রি হয়, 13 এবং 13-র কতে হচ্ছে প্রতিকার। কত প্রতিকার? 13 এবং 13-র ক। বুঝতে পেরেছেন? একদম ক্লিয়ার না? এখন 9 আদেশের পক্ষগণের হাজিরা যে গড় হাজিরার ফলাফল, এই যে ফলাফলগুলো এরকম ভাবে মনে রাখবেন। 6 বিধি মতে, 9 আদেশের 6 বিধি মতে বাদী হাজির বিবাদী গড় হাজির, এক্সপার্টি ডিক্রি হলে, একতরফা ডিক্রি হলে, 13-তে আপনি একতরফা ডিক্রি রদের আবেদন দিলেন, 30 দিনের মধ্যে এটা আদালত মানতে বাধ্য, নাও মানতে পারে। তবে 13-র ক সরাসরি ডাইরেক্টলি সেটিং অ্যাসাইড এক্সপার্টি ডিক্রি, 13-র ক অনুসারে আপনাকে চাইতে হলে 3000 টাকা দিতে হবে খরচ, 30 দিনের মধ্যে আবেদন, এফিডেভিট সাথে যুক্ত দিলে 100% এটা আপনার কি করবে? আদালত বাধ্য তখন টাকা দিয়ে করবেন। ওকে, নো প্রবলেম। চলে যাচ্ছি এখন 9 আদেশ থেকে যদি প্রশ্ন হয় উত্তর করতে পারবেন কিনা কমেন্ট করেন তো দেখি, যে 9 আদেশ থেকে যদি প্রশ্ন হয় উত্তর করা যাবে। লাইলাতুল ফেরদাউস ক্লিয়ার বলছে, আপনারা বাকিরা বলেন তো ক্লিয়ার কিনা। আমরা কি সানি মামলা কি ডাইরেক্ট রদ, হ্যাঁ শুধু রদ, এর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছি। ডাইরেক্ট রদ এবং সরাসরি রদ এবং শুধু রদ, এর মধ্যে তো পার্থক্য বুঝতে পারলাম।
ডাইরেক্ট মানে টাকা দিয়ে এফিডেভিট দিয়ে দিতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে মূল বিষয়। আদেশ 10, পারবো খারিজ রদ 1000 টাকা, একতরফা রদ 3000 টাকা। ভেরি গুড। খারিজ রদ 8 ক, একতরফা রদ 9 একতরফা রদ কত 13 ক, খারিজ রদ 9 ক। মনে রাখবেন খারিজ রদ 9 ক। ক্লিয়ার হয়েছে কিনা? ইনশাল্লাহ। ওকে, দেখেন আদালত কর্তৃক পক্ষগণের জবানবন্দি গ্রহণ। এই যে একটা মোকদ্দমা যখন উভয় পক্ষ হাজির থাকবে, 10 আদেশে বলছে আদালত কি করবেন? পক্ষগণের জবানবন্দি গ্রহণ করবেন। আর যে জবাবে অভিযোগসমূহ স্বীকৃতি কি অস্বীকৃতি তা নিশ্চিত করার জন্য কি করবেন? পক্ষগণের জবানবন্দি গ্রহণ করবেন। শুধু মনে রাখবেন 4 বিধিটা পড়তে পারেন। 4 বিধিতে বলছে যে উকিল কর্তৃক একটা পক্ষের উত্তর প্রদানে অস্বীকার করা হলে, অসমর্থ হলে তার ফলাফল কি? তখন পক্ষগণকে বলবেন যে আপনি নতুন উকিল নিযুক্ত দেন বা ব্যক্তিগতভাবে হাজিরা দেন। এটাই হচ্ছে মূল। আচ্ছা, আবিষ্কার এবং পরিদর্শন 30 ধারার সাথে 11 আদেশটা মিলিয়ে পড়বেন। 30 ধারা প্লাস হচ্ছে 11 আদেশ। প্রশ্নমালা দ্বারা আবিষ্কার, কি আবিষ্কার করতে হবে? একটা পক্ষ অপর কোনো পক্ষকে একটার বেশি প্রশ্নমালা করতে পারবে না। কয়টার বেশি করতে পারবে না? একটার বেশি কোনো প্রশ্নমালা করা যাবে না। 11 আদেশ। 11 আদেশে বলা হচ্ছে যে আপনাকে প্রশ্নমালা দিতে হবে কত দিনের মধ্যে? লিখিতভাবে প্রশ্নমালা দিতে হবে 10 দিনের মধ্যে। লিখিতভাবে প্রশ্নমালা দিতে হবে 10 দিনের মধ্যে। কি করতে হবে? একটির বেশি প্রশ্নমালা করা যাবে না। আবিষ্কার এবং পরিদর্শন 30 ধারা যুগ 11 আদেশ মিলিয়ে পড়বেন। প্রশ্নমালা করতে হবে কত দিনের মধ্যে? 10 দিনের মধ্যে। কয়টি প্রশ্নমালা করা যাবে এক পক্ষ অপর পক্ষকে? একটির বেশি করা যাবে না। মনে থাকবে তো? দেখেন এই যে প্রশ্নমালার আদেশগুলো কেউ যদি পালনে ব্যর্থ হয়, 11 বিধিতে বলা হচ্ছে, 11 বিধিতে বলা হচ্ছে মোকদ্দমা সম্পর্কিত প্রশ্নমালা উত্তর প্রদানে যদি কেউ ব্যর্থ হয়, দলিল প্রকাশে যদি কেউ ব্যর্থ হয়, দলিল পরিদর্শনে যদি কেউ ব্যর্থ হয়, তখন আদালত বাদীর মোকদ্দমা খারিজ দিবেন। বাদী যদি কোনো প্রশ্নমালার উত্তর প্রদানে ব্যর্থ হয়, বাদীর মোকদ্দমা খারিজ। বিবাদী যদি ব্যর্থ হয় তখন কি করতে হবে? একতরফা ডিক্রি হোক আর যাই হোক তার বিরুদ্ধে ডিক্রি হবে। সংক্ষুব্ধ পক্ষ এখানে আপিল করতে পারবে। 12 নম্বর আদেশ পড়ব স্বীকারোক্তি। আচ্ছা, স্বীকারোক্তি স্বীকৃতি, যে বিষয়টা স্বীকার করে নিয়েছে সেটা কি প্রমাণের দরকার আছে? প্রুফ। একটা বিষয় আপনি স্বীকার করলেন, সাক্ষ্য আইনের 58 ধারাতে গতকাল পড়েছি, স্বীকৃত বিষয় প্রমাণের দরকার পড়ে না। যে বিষয়টা একজন স্বীকার করে নেবে ওই স্বীকারোক্তির উপর ভিত্তি করে আদালত রায় দিবেন। 12-6 এটা মনে রাখবেন। 12-6 আদেশ 12-6 বিধি স্বীকৃতির উপর রায়। আসসালামু আলাইকুম, আপনার নেট ডিস্টার্ব দিচ্ছে। হ্যাঁ, আমার নেট না তো, আসলে আমি হচ্ছি নেটের গ্রাহক। নেটটা আজকে কেন জানি ডিস্টার্ব দিচ্ছে, তবে এখন মনে হয় চলমান আছে, প্রবলেম নাই আমি মনে করি, কারণ আমিও তো মোবাইলেই আছি। আমার মনে হয় না এখন প্রবলেম হবে, এখন ঠিক হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, যাই হোক আপনারা দেখেন কি করবেন, এটা তো আর আমার হাতে না, এটা যান্ত্রিক ত্রুটি হতেই পারে। ঠিক আছে, মোহআরাই না। স্বীকৃত বিষয় কি প্রমাণ করার দরকার আছে? 58 ধারা সাক্ষ্য আইনে বলা হচ্ছে স্বীকৃত বিষয় প্রমাণের দরকার পড়বে না। তো 12-6 বলছে যে পক্ষ অপর কোনো পক্ষের একটা বিষয় স্বীকার করে নেয় সেই স্বীকৃতির উপর আদালত কি করবে? রায় দিবে, স্বীকারোক্তির উপর রায় দিবে। 13তে পড়বেন 13 দলিলপত্র আটক করার ক্ষমতা। ইম্পাউন্ড একটা দলিল আদালত কখন ইম্পাউন্ড করতে পারে, দলিলপত্র আটক কখন করতে পারে, এটা বলা হয়েছে। দেখেন দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের দ্য কোড অফ সিভিল প্রসিডিউরের আদেশ 13 দেখেন বিধি 8-এ বলা হচ্ছে। 13 আদেশের বিধি 8, 13 আদেশের বিধি 8 ইম্পাউন্ড আটক মানে কি? দলিলপত্র আটকের ক্ষমতা। এখন সব ঠিকঠাক আছে স্যার, সৈয়দ নিজামুদ্দিন, ইনশাল্লাহ যেন ঠিক থাকে। ঠিক আছে, আল্লাহর কাছে দোয়া করি, কারণ গুরুত্বপূর্ণ ক্লাসগুলো যদি নেটে প্রবলেম করে মনোযোগ
ডিস্টার্ব হয়, আমারও মনোযোগ অন্যদিকে চলে যায়, ঠিক আছে। সো 12-6 স্বীকারোক্তির উপর রায়, 13 মনে রাখবেন আদালত একটা দলিল যখন আদালতের নিকট কি হবে, আদালত ইচ্ছা করলে যে কোনো একটা ডকুমেন্টস দলিল কি করবে, আটক করে রাখতে পারে। সবাই বেশি বেশি ট্যাপ করেন, তবে নেটের সমস্যা কিছুটা লাঘব হবে বেশি বেশি ট্যাপ করলে, তাই আচ্ছা 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 ওকে। সো আমরা পরবর্তী ভিডিওগুলোতে চলে যাচ্ছি, গুরুত্বপূর্ণগুলো বেশি বেশি আলোচনা করব, যেখান থেকে প্রশ্ন আপনাদের হতে পারে। হ্যাঁ, বিচার্য বিষয় কি দেখেন তো, বিচার্য বিষয় 14 আদেশে চলে যাচ্ছি। আদেশ নাম্বার 14। বিচার্য বিষয়টা কি? বিচার্য বিষয় বাদীর দাবি এবং বিবাদীর অস্বীকার তাকে বলা হয় বিচার্য বিষয়। বাদী যা আর্জিতে দাবি করবে, বিবাদী সেটা স্পষ্টভাবে যেটা অস্বীকার করবে সেটাই হচ্ছে বিচার্য বিষয়। ফ্যাক্ট, ইস্যু। হ্যাঁ, বিচার্য বিষয় কয় প্রকার? 2 প্রকার। প্রশ্ন হতে পারে বিচার্য বিষয়, দেওয়ানি মোকদ্দমার বিচার্য বিষয় কত প্রকার? উত্তর করেন কমেন্টে দ্রুত। বিচার্য বিষয় বা ইস্যু কত প্রকার? বিচার্য বিষয় কয় প্রকার? 2 প্রকার। তথ্যগত বিচার্য বিষয় অর্থাৎ ইস্যু অফ ফ্যাক্ট, ইস্যু অফ ল। তথ্যগত বিচার্য বিষয়, আইনগত বিচার্য বিষয়। তাহলে বিচার্য বিষয় কয় প্রকার? বিচার্য বিষয় 2 প্রকার। একটা হচ্ছে আইনগত বিচার্য বিষয়, আরেকটা কি? তথ্যগত। মনে থাকবে, এটা নিয়ে প্রশ্ন হতে পারে। অনেক দিন পর এমডি আয়ুব ভাইকে দেখতে পাচ্ছি। আমাদের এমডি আয়ুব ভাই খুবই সিরিয়াস, তিনি নিজেই মনে হয় বাসায় প্রিপারেশন নিচ্ছেন। আপনার জন্য শুভকামনা, খুবই ভালো একজন পরিশ্রমী মানুষ এমডি আয়ুব ভাই। অনেক দিন পরে হয়তো বা আমার লাইভে যুক্ত হলেন। অনেক দিন যাবত আমি আপনাকে মিস করি, দেখি না। কেমন আছেন এমডি আয়ুব আলী ভাই? কমেন্টে জানাবেন। সো এই যে বাদী তার আর্জিতে দাবি করবে, বিবাদী অস্বীকার করবে, এটাই হচ্ছে বিচার্য বিষয়। বিচার্য বিষয় 2 প্রকার, আইনগত বিচার্য বিষয়, তথ্যগত বিচার্য বিষয়। এখন প্রশ্ন এখানে না, প্রশ্ন কোথা থেকে হতে পারে? মোকদ্দমার প্রথম শুনানির দিনে যদি বিবাদী আত্মপক্ষ সমর্থন না করে, তবে বিচার্য বিষয় প্রণয়ন ও লিপিবদ্ধ করতে আদালতের প্রয়োজন হবে, ঠিক আছে। আর যদি তারা স্বীকার করে, তাহলে বিচার্য বিষয়ের দরকার পড়বে না। এখন বিচার্য বিষয় গঠন কত দিনের মধ্যে করতে হবে? দেখেন এই যে জবাব দাখিলের একটা জবাব আপনি দাখিল করলেন, জবাব দাখিলের পরবর্তী 15 দিনের মধ্যে কি করতে হবে? ইস্যু গঠন করতে হবে। অর্থাৎ প্রথম শুনানি হোক অথবা বিচার্য বিষয় আপনি যে গঠন করবেন, জবাব দাখিল হোক বা প্রথম শুনানি হোক, এর পরবর্তী 15 দিনের মধ্যে আপনাকে কি করতে হবে? 15 দিনের মধ্যে ইস্যু গঠন করতে হবে, বিচার্য বিষয় গঠন করতে হবে। প্রশ্ন হতে পারে দেওয়ানি মোকদ্দমায় বিচার্য বিষয় কয় প্রকার? উত্তর কমেন্ট করবেন। প্রশ্ন হয়েছে, আরেকটা প্রশ্ন হয়েছে লিখিত জবাব দাখিলের কত দিনের মধ্যে ইস্যু গঠন করতে হয়, মানে বিচার্য বিষয় গঠন করতে হয়, এটা প্রশ্ন হয়েছে, উত্তর করেন। এখন দেখেন এই যে বিচার্য বিষয় গঠনের কত দিনের মধ্যে আপনাকে একটা মামলা চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ করতে হবে। এই যে বিচার্য বিষয় ধরেন গঠন হয়ে গেল, একটা বিচার্য বিষয় গঠন হলো, বিচার্য বিষয় গঠন হয়ে গেছে, ইস্যু গঠন হয়ে গেছে, কত দিনের মধ্যে আপনাকে মামলার চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ করতে হবে? এটা হচ্ছে টাইম হচ্ছে 120 দিন। কতদিন? 120 দিনের মধ্যে চূড়ান্ত শুনানির তারিখটা নির্ধারণ করতে হবে, চূড়ান্ত শুনানির তারিখ। প্রশ্ন এখান থেকে হতে পারে এটা কোথায় বলা হয়েছে? এটা বলা হয়েছে 14(8) বিধি। চূড়ান্ত তারিখ নির্ধারণ করতে হবে, ওকে। 120 দিনের মধ্যে। জান্নাত শারমিন, লুনা ইসলাম অনেকেই যুক্ত আছেন। সো বিচার্য বিষয় গঠনের 120 দিনের মধ্যে চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ করতে হবে, ওকে। আমরা চলে যাচ্ছি সাক্ষীর প্রতি সমন এবং বিচার্য বিষয় নির্ধারণ হলো, এখন সাক্ষীর প্রতি সমন ইস্যু করা হবে। সাক্ষীর প্রতি সমন,
সাক্ষীর প্রতি সমন। ওকে, এটা কোথায় বলা হচ্ছে? 31 ধারা না? 31 ধারাতে তো সাক্ষীর প্রতি সমন। এখন দেখেন সাক্ষীর প্রতি সমন এবং সাক্ষীর হাজিরা 16 আদেশ। আদেশ নাম্বার কত? 16। এখান থেকে কোন বিধিগুলো পড়বেন? মোস্ট ইম্পর্টেন্ট 10 বিধি। বিধি 10। এই যে আমরা 32 ধারা 32-এ যা পড়েছি 10 বিধিতে তাই আছে। 32 ধারাতে পড়েছি যা 10 বিধিতে, 16 আদেশের 10 বিধিতে সেম বিষয়টা বর্ণিত আছে। কেউ যদি সমন অমান্য করে তাহলে তার কি হবে? সমন অমান্য করলে তাকে আদালত কি করতে পারবে? তাকে গ্রেপ্তার করা যাবে। তার সম্পত্তি কি করা যাবে? ক্রুকের আদেশ দেওয়া যাবে। তাকে আরো কি করা যাবে? তার সম্পত্তি আচ্ছা, যে কথাটা বলতেছিলাম 16-10 বিধিতে গ্রেপ্তার করা যাবে। এই যে আমরা 32-এ পড়েছি না যে কেউ যদি সমন অমান্য করে তাহলে তাকে গ্রেপ্তারি পরোয়ানা পাঠাবে, তার সম্পত্তি গ্রেপ্তারি পরোয়ানা পাঠাবে, তার সম্পত্তি কি করা যাবে? সম্পত্তি ক্রুক বিক্রয় করা যাবে। তারপরে কি করা যাবে আরো? হ্যাঁ, আরো কি করা যাবে বলেন তো? তাকে অনধিক কত টাকা? অনধিক 500 টাকা অর্থ জরিমানা করা যাবে। জরিমানা অনধিক কত টাকা? 500 টাকা। এখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। ঠিক আছে, এখন দেখেন এই যে 10 বিধির সাথে মিলিয়ে পড়বেন 12 বিধি। এখানে বলা হচ্ছে 10 বিধিতে শুধু এটাই বলছে, 10 বিধিতে শুধু বলছে গ্রেপ্তারের জন্য পরোয়ানা পাঠাতে পারে, সম্পত্তি ক্রুক করতে পারে। কিন্তু 12 বিধিতে বলছে সাক্ষী যদি হাজির হতে ব্যর্থ হয় অনধিক কত টাকা জরিমানা? 500 টাকা। ঠিক আছে, তার সম্পত্তি কি করা যাবে? সম্পত্তি ক্রুক বিক্রয়। তারপরে কি করা যাবে? দেওয়ানি সিভিলে আটক রাখাও যাবে, দেওয়ানি কারাগারে আটকও রাখা যাবে। এই যে আমরা 10 এবং 12 যে বিধি, এটার সাথে 32 ধারা মিলিয়ে পড়লেই কিন্তু আমাদের হয়ে যাবে। 32 ধারাটা বুঝে থাকলে, হ্যাঁ 32 ধারার সাথে এই দুইটা বিধির রিলেটেড আছে, একই বিষয়। সো আমরা 16 আদেশ থেকে আরেকটা বিধি পড়ি। 20 বিধি। আদালত কর্তৃক তলব হলে কোনো পক্ষ সাক্ষ্য দান করতে অস্বীকার করলে তার ফলাফলটা কি হবে? এখন দেখেন এই যে 20 বিধি, 16-র 20 বিধিতে বলছে সাক্ষী আদালত তলব করলো, সাক্ষী হাজির হলো না, চূড়ান্ত সিদ্ধান্তটা কি হবে? ঠিক আছে, কেউ যদি সাক্ষ্য দিতে অস্বীকার করে, দলিল দাখিল করতে অস্বীকার করে, কি হবে? বাদী যদি করে তাহলে কি হবে? তার বিরুদ্ধে রায় হবে, বিরুদ্ধে রায় বা ডিক্রি হবে। হ্যাঁ, বিবাদী যদি অস্বীকার করে তার বিরুদ্ধে রায় বা ডিক্রি হবে। অর্থাৎ আদালত সাক্ষী কতদিন আটক, কতদিন এটা আটক, কতদিন? সিভিল প্রিজনে 30 দিন আটক, 30 কতদিন আটক? 30 দিন। রাসেল তালুকদার 30 দিন আটক। তার বিরুদ্ধে রায় প্রদান করা হবে। তার বিরুদ্ধে বাদী যদি সাক্ষ্য প্রদান করতে অস্বীকার করে বাদীর বিরুদ্ধে রায় হবে। বিবাদী যদি দলিল দাখিল করতে বা সাক্ষ্য দিতে অস্বীকার করে বিবাদীর বিরুদ্ধে রায় হবে। এটাই হচ্ছে মূলত বিষয়। হ্যাঁ, তাহলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রাখলে হয়ে যাবে। আচ্ছা, আমরা চলে যাচ্ছি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। এইটা অনেকেই ভুল করেন, অনেকেই বুঝেন না। 17 আদেশের এক বিধিটা অনেকেই বুঝেন না। 17 আদেশের এক বিধিটা মোস্ট ইম্পর্টেন্ট। 6 মাস হবে। 32 ধারাতে কি 6 মাসের কথা বলা হচ্ছে? দেখেন তো, একটু ভুলে গেছি, একটু দেখে নিই। হ্যাঁ, ভুলে গেছি পড়াইতে একটু দেখে নিই। 32 ধারাতে কি বলছে? দেওয়ানি কারাগারে, জামানত না দিলে তাকে দেওয়ানি কারাগারে আটক রাখতে পারবেন। কতদিন আটক রাখতে পারবেন এটা ভাই বলা নাই। কতদিন আটক রাখা যাবে সুনির্দিষ্ট ভাবে বলা নাই। 6 মাস না, যে বলছে 6 মাস তারটা ভুল। ঠিক আছে, কতদিন আটক রাখা যাবে এটা বলা নাই স্পষ্ট ভাবে। ঠিক আছে, 17 আদেশে কি আছে বলেন তো? আদেশ নাম্বার 17-তে চলে যাচ্ছি। গুরুত্বপূর্ণ এক যান আদেশ 17।
অনেকেই বুঝেন না এক কথা, মুলতবি, মুলতবি মানে সময়ের প্রার্থনা। এখান থেকে একটা প্রশ্ন থাকবেই, 2-3 মিনিটে আপনি একটা প্রশ্ন এখান থেকে ক্লাসটা দেখেই কমন পেয়ে যাবেন। শুধু মনোযোগটা আকৃষ্ট করেন বুটের দিকে। এবং 108 জন যুক্ত আছেন, যারা ভাই শেয়ার দেননি একটা করে শেয়ার দিয়ে দেন, উপকার হবে সবার। হ্যাঁ, একটা করে শেয়ার দিয়ে দেন। শুধু বলা আছে এত আটক রাখা যাবে, কতদিন আটক রাখা যাবে বলা নাই। 16 আদেশে এবং 32 ধারাতে কতদিন আটক রাখা যাবে এই আদেশের বলা নাই। হ্যাঁ, শুধু আটক রাখবে সিভিল প্রিজনে, এটাই বলা হচ্ছে। টাইমটা বলা নাই। হ্যাঁ, সবাই একটা করে শেয়ার দিয়ে দেন। আমরা গুরুত্বপূর্ণ একটা আদেশ পড়তে যাচ্ছি, সবাই যেন দেখতে পাই, সবাই যেন দেখতে পারেন। প্রশ্ন করি, বলেন তো চূড়ান্ত শুনানির পর্যায়ে খরচ ব্যতীত কয়টি মুলতবি চাওয়া যায়? চূড়ান্ত শুনানির পর্যায়ে খরচ ব্যতীত কয়টি মুলতবি চাওয়া যাবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। কয়টি দেখি কে বলতে পারেন? 6টি, 3টি, 2টি, 1টিও না, কোনটি হবে? চূড়ান্ত শুনানির পর্যায়ে খরচ ব্যতীত কয়টি মুলতবির আদেশ চাওয়া যায়? খুবই মোস্ট ইম্পর্টেন্ট। চূড়ান্ত শুনানির পর্যায়ে খরচ ব্যতীত কয়টি মুলতবি চাওয়া যাবে? সর্দার ইমরান হাসান, মাসুরা হাসান 6, ফরিদউদ্দিন 6, উজ্জ্বল মিয়া 6, আচ্ছা মৃদুল দে 3, তপু রায়হান শাহিন 3, শরীফুল মামুন একটাও না, ফরিদউদ্দিন একটিও না, ফাতিন হাসান দ্বীপ একটিও না, জান্নাতুল ফেরদাউস একটাও না, মুলতবি দেওয়া হয় না 3, মহুয়া রায় বলছেন 3, ফাহমিদা চৌধুরী 6, আরিফুল ইসলাম যাবে না। আমাদের যারা এক স্টুডেন্ট তারা কিন্তু বিষয়টা ধৈর্য ফেলাইছে ভাই, যারা আমাদের দুরন্ত ল একাডেমিতে যুক্ত আছেন। এই যে 17 আদেশ, এক বিধিটা মনে রাখলে একটা প্রশ্ন কমন পড়বে। একটা প্রশ্ন, একটিও না। যারা উত্তর দিয়েছেন একটিও না, তাদের উত্তরটাই সঠিক। যারা 6, 3 তাদের উত্তর ভুল। এটা কেন মনে রাখতে পারেন না? 2টা রিজন আমি বলে দিচ্ছি। সরি যাবে না, শারমিন আক্তার তাইব বলছেন একটিও না। ভেরি গুড, একটিও না। গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিধি একে বলছে, দেখেন এখানে 2টা ভাবে সময় চাওয়া যায়, একটু খেয়াল করেন। একটা হচ্ছে চূড়ান্ত শুনানির পূর্বে, একটা কত? চূড়ান্ত শুনানির পূর্বে। কথাটা কিন্তু এখানেই মনে থাকে না, তাই না? চূড়ান্ত শুনানির পূর্বে, এটা হচ্ছে একটা সময়, এটা হচ্ছে একটা সময়। আরেকটা সময় কখন? চূড়ান্ত শুনানির পর্যায়ে। চূড়ান্ত শুনানির পর্যায়ে। রিভিশন তো কেমন হচ্ছে আপনাদের বলেন তো দেখি, আমি যে পড়াচ্ছি রিভিশন হচ্ছে নাকি সময় লস হচ্ছে? কমেন্ট করবেন। দেখেন, চূড়ান্ত শুনানির পূর্বে এবং চূড়ান্ত শুনানির পর্যায়ে 2টা বিষয় কিন্তু এখানে বললাম। এই 2টা কথাই কিন্তু অনেক বুঝে না। এটা হচ্ছে একটা পর্যায়, চূড়ান্ত শুনানির পূর্বে হচ্ছে একটা পর্যায়, একটা দেওয়ানি মামলা। আরেকটা পর্যায় হচ্ছে যখন চূড়ান্ত শুনানির পর্যায়ে মামলাটা যায়, পূর্বে এবং পর্যায়ে। ঠিক আছে, এখন দেখেন প্রত্যেক পক্ষ, এখানে আপনি লিখতে পারেন প্রত্যেক পক্ষই কি করতে পারে? খরচ ব্যতীত। ঠিক আছে, মুলতবি চাইতে পারে কয়টা? মুলতবি চাইতে পারে কয়টা? 6টা করে, 6টি করে পারে। প্রত্যেক পক্ষই কিন্তু এখানে খরচ ব্যতীত চূড়ান্ত শুনানির পূর্বে যদি হয় 6টা করে পারবে, নো প্রবলেম। ঠিক আছে, এখন দেখেন প্রত্যেক পক্ষ খরচ দিয়ে চূড়ান্ত শুনানির পূর্বে প্রত্যেক পক্ষই খরচ প্রদান করে কয়টা পারবে? খরচ প্রদান করে আরো প্রত্যেক পক্ষই পাবে 3টি করে। কয়টি করে? 3টি। খরচ দিয়ে পাবে 3টি করে।
তাহলে এই খরচটা কত? সর্বনিম্ন 200, 200 থেকে সর্বোচ্চ 1000 টাকা। দেখেন এটা হচ্ছে খরচ। চূড়ান্ত শুনানির পূর্বে প্রত্যেক পক্ষ খরচ ব্যতীত মুলতবি চাইতে পারে 6টি করে। বাদীও 6টি পাবে, বিবাদীও 6টি পাবে। খরচ প্রদান করে পাবে বাদী 3টা, বিবাদী 3টা। খরচটা কত? সর্বনিম্ন 200 থেকে 1000। প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন আপনাকে করতে পারে, এখান থেকে, এখান থেকে, এখান থেকে, এখান থেকে, প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন আপনাকে করে বিপদে ফেলতে পারে। সো অনেক ভালো ক্লাস হচ্ছে। আমার আইন ও ট্যাক্সের পরীক্ষা, তাই আপনার ক্লাস আমাকে অনেক হেল্প করছে। MM রূপক মানিক। আচ্ছা যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আপনারা যুক্ত থাকেন। 30% নিজে পড়া, 60% আপনার রিভিশন ক্লাস দেখা, পাস ইনশাল্লাহ। উজ্জ্বল মিয়া। তাহলে দেখেন চূড়ান্ত শুনানির পূর্বে আমরা এই বিষয়টা দেখতে পেলাম। ওকে, সো আমরা এখন দেখব চূড়ান্ত শুনানির পর্যায়ে যখন মামলাটা চলে যাবে খরচ ব্যতীত কয়টা পাবো? খরচ ব্যতীত পাবে না, এখানে খরচ ব্যতীত কোনো মুলতবি আদালত করবে না। কাটা কাটা। খরচ দিয়ে কয়টা পাবে? খরচ দিয়ে পাবে 3টি করে, 3টি করে। বাদী পাবে 3টা, বিবাদী পাবে 3টা। খরচটা কত? এই যে খরচ হচ্ছে 200 টাকা থেকে 1000 টাকা। এখন কি ভুল হবে আরো? আমি যদি প্রশ্ন করে ফেলি চূড়ান্ত শুনানির পর্যায়ে খরচ ব্যতীত কয়টি মুলতবি চাওয়া যায়? উত্তর কি হবে? উত্তর কি হবে কমেন্টে জানিয়ে যাবেন। এখন যদি আমি প্রশ্ন করি চূড়ান্ত শুনানির পর্যায়ে খরচ ব্যতীত কোনো মুলতবি চাওয়া যাবে না। ওকে, চূড়ান্ত শুনানির পূর্বে যদি হয়, পূর্বে এবং পর্যায়ে দুইটা কিন্তু দুই জিনিস, এই লাইন দুইটা মনে রাখবেন। পূর্বে এবং পর্যায়ে। পূর্বে খরচ ব্যতীত 6 বার চাওয়া যায় যে কোনো পক্ষ, পরে চাওয়া যাবে না, পরে চাওয়া যাবে না, একটাও চাওয়া যাবে না। পূর্বে খরচ ব্যতীত 6টা, খরচ দিয়ে 3টা। চূড়ান্ত পর্যায়ের শুনানি যখন চলে যাবে খরচ ব্যতীত পাবে না, খরচ দিয়ে 3টা। খরচটা কত ভাই? 200 থেকে সর্বোচ্চ 1000 টাকা, 200 থেকে 1000 টাকা। ওকে, এখন দেখেন এখানে আরো প্রশ্ন হতে পারে। এই যে খরচটা দিল, সময় চাইলেন, খরচ প্রদানে আদেশ দিল আদালতে, যে খরচ প্রদানের আদেশ দিল, আপনি খরচ দিতে ব্যর্থ হলেন, খরচ দিতে ব্যর্থ, মামলা কি হবে? মামলাটা কি হবে? খারিজ হবে না? বাদীর মামলাটা খারিজ হয়ে যাবে। বাদীর মামলা খারিজ। যদি বিবাদী হয়, বিবাদীর মামলা কি হবে? বিবাদীর মামলা কি হবে বলেন তো দেখি? একতরফা নিষ্পত্তি হবে। বিবাদী ব্যর্থ হলে একতরফা নিষ্পত্তি। এখন আসা যাক, এই যে খরচটা দিবে, কে পাবে খরচ? এটা নিয়েও কিন্তু প্রশ্ন হয়, এটা নিয়েও কিন্তু প্রশ্ন হয়। বাদী যদি সময়ের আবেদন করে বিবাদীকে খরচ দিতে হবে, সহজ কথা। বিবাদী যদি সময়ের আবেদন করে বাদীকে খরচের টাকা দিতে হবে, মানে বাদী টাকা পাবে। বাদী সময় চাইলে বিবাদী টাকা পাবে। এখন দেখা যাক উভয় পক্ষ সময় চাইলে টাকা কে পাবে? টাকা পাবে সরকার। কথা ক্লিয়ার? এখন দেখেন বাদী পক্ষ খরচ দিতে ব্যর্থ হলো, মামলা খারিজ। বিবাদী ব্যর্থ হলে মামলা একতরফা নিষ্পত্তি। এখন এখানে আরো প্রশ্ন হতে পারে, এই যে মামলা খারিজ হলো বা একতরফা নিষ্পত্তি হলো, আপনি রদের আবেদন করতে পারবেন। এই রদটা কত? রদ আপনি মামলা খারিজ হোক, বিবাদী একতরফা হোক, আপনি রদের একটা আবেদন করতে পারবেন। সময়ের পিটিশন দিলে রদের আবেদন করা যাবে। এই রদের আবেদন করতে হলে আপনাকে কি করতে হবে? 30 দিনের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। 30 দিন। খরচ কত? এখানে খরচ দিতে হবে 2000 টাকা। এটা মনে রাখবেন। খরচটা কত? 2000 টাকা দিয়ে আপনি এই মামলাটা রদ করতে পারবেন, পুনর্বহাল করতে পারবেন। ঠিক আছে? তাহলে একতরফা নিষ্পত্তি হোক বা খারিজ হোক, এখানে আদালত কি করবে? রদের আবেদন মঞ্জুর করতে পারবেন। 30 দিনের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। 2000 টাকা জরিমানা করতে পারেন। 2000 টাকা খরচ প্রদানের তখন আদেশ দিবেন। দেখেন তো, এই যে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে বারবার প্রশ্ন হয়,
বারবার একটু মোবাইলে আমি স্ক্রিন দিয়ে রাখি, এটা ফেসবুকে ছাড়ব, গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো আপনারা এই বিষয়টা সব সময় খেয়াল করে রাখবেন, গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্রদের আবেদন 30 দিনের মধ্যে করতে হবে, 2000 টাকা দিতে হবে। আরো কোনো প্রবলেম আছে এই ধারাতে? কি আরো প্রবলেম আছে? সামারি করে দেই। চূড়ান্ত শুনানির পূর্বে, এই পূর্বের কথাটা মনে রাখবেন, পূর্বে যদি হয় প্রত্যেক পক্ষ খরচ ব্যতীত 6 বার মুলতবি চাইতে পারবে। খরচ প্রদান করার পরে আরো 3টি করে। খরচ কত? 200 থেকে 1000, 200 থেকে 1000 সর্বোচ্চ। চূড়ান্ত শুনানির পর্যায়ে যখন চলে যাবে, লাইনটা মনে রাখবেন, খরচ ব্যতীত কোনো মুলতবি করবে না। খরচ দিয়ে 3টে করে মুলতবি চাইতে পারে। খরচ কত? 200 থেকে 1000। এখন বাদী যদি সময় চা, বিবাদীকে টাকা দিতে হবে। বিবাদী সময় চাইলে খরচের টাকা বাদীকে দিতে হবে। উভয় পক্ষ সময় চাইলে কে খরচের টাকা পাবে? সরকার। মামলা ধরেন খরচ প্রদানের আদেশ দিল আদালত, মামলা খারিজ হয়ে গেল, মামলা একতরফা হয়ে গেল। আপনি কি করবেন? প্রতিকার কি? হ্রদের আবেদন করতে পারবেন 30 দিনের মধ্যে 2000 টাকা জমা প্রদান করার মাধ্যমে। ক্লিয়ার? আমি মনে করি একদম ক্লিয়ার। তো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, আমরা চলে যাচ্ছি আদেশ নাম্বার 18। আদেশ নাম্বার 18তে চলে যাচ্ছি। আদেশ 18 দেখেন, এখানে কি বলা হচ্ছে? মোকদ্দমার শুনানি এবং বাজির ক্ষেত্রে। স্যার একটু সরে দাঁড়ান, একটু স্ক্রিনশট নেই। আচ্ছা, আমি স্ক্রিনশট দিয়ে দিব সবাইকে, আমি ছবি তুলে রাখছি। আমি ছবি তুলে রাখছি। হ্যাঁ, এর চেয়ে সুন্দর বোঝানো আর হয় না স্যার। সৈয়দ নিজামুদ্দিন বলছেন এর চেয়ে সুন্দর বোঝানো আর হয় না। না না, আমি কি আর পারি ভাই, অনেকেই তো ভালোভাবে বোঝান, আলহামদুলিল্লাহ। আদেশ 18তে চলে যাচ্ছি। 18 আদেশে দেখেন কি বলা হচ্ছে? মোকদ্দমা শুনানি, সাক্ষীর জবানবন্দি। এখানে অনেকগুলো বিধি আমরা পড়ে নিই, চলেন। প্রকাশ্য আদালতে সাক্ষীর জবানবন্দি নিতে হবে। 4-এ বলা হচ্ছে আপনি যে সাক্ষী নেবেন, আদালত সাক্ষ্য গ্রহণ করবেন, সাক্ষী গ্রহণ করতে হবে কি? প্রকাশ্য আদালতে। মনে রাখবেন, প্রকাশ্য আদালতে, এটা শুধু মনে রাখলেই হবে, প্রকাশ্য আদালতে। ওকে, নো প্রবলেম। সত্রবিধিটা চলে যান। সত্রবিধিতে কি বলছে? আদালত সাক্ষীকে পুনরায় রিকল করতে পারেন। পুনরায় রিকল করে না? রিকল আমরা 540-এ পড়েছি না? ফৌজদারি মামলায় রিকল, সাক্ষী পুনরায় রিকল করতে পারে না। সাক্ষীকে রিকলের ক্ষমতা কোথায়? ফৌজদারিতে 540, নাকি ভুল করলাম? লাইলাতুল ফেরদাউস, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর, মাশাআল্লাহ বলছেন আব্দুস সাত্তার। ওকে, আচ্ছা দেখেন, 540-এ হচ্ছে ফৌজদারিতে সাক্ষীকে রিকলের প্রার্থনা করা, রিকল। এই যে 17-তে, আপনি 18-র 17-তে রিকল, সিপিসিতে হচ্ছে 18 আদেশের 17-তে সাক্ষীকে কি করতে পারবেন? রিকল চাইতে পারবেন। এটা মনে রাখবেন। 18-তে কি বলা হচ্ছে দেখেন, আদালত কর্তৃক পরিদর্শন, পাওয়ার অফ কোর্ট টু ইন্সপেকশন। আদালত কর্তৃক, একটা আদালত কখন কি করবে? একটা জমি পরিদর্শন করবে, বা একটা বিষয়বস্তু, বিরোধীয় বিষয়বস্তু আদালত পরিদর্শন করতে পারেন। কত ধারায়? একটা বিষয়বস্তু পরিদর্শনের ক্ষমতা হচ্ছে 18-তে। 18-তে কি করতে পারেন? পরিদর্শন করতে পারেন। মনে রাখবেন। দেখেন, আমরা চলে যাচ্ছি গুরুত্বপূর্ণ আরো 2টা বিধি, 19 এবং 20। 19 বিধিতে দেখেন, 19 বিধি 18-19-এ বলছে শুনানি সমাপ্ত হওয়ার পর কত দিনের মধ্যে কি করবে? শুনানি সমাপ্তর সময় কতটুকু? এই যে বিচার্য বিষয় বা ইস্যু গঠন হলো, তার পরবর্তীতে 120 কার্য দিবসের মধ্যে আপনাকে চূড়ান্ত শুনানি নিষ্পত্তি করতে হবে। চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারিত হওয়ার পর 120 কার্য দিবস, 120 কার্য দিবসের কথা বলা হচ্ছে। কার্য দিবসের মধ্যে কি করতে হবে? মোকদ্দমার শুনানি নিষ্পত্তি করতে হবে। শুনানি নিষ্পত্তি করতে হবে। নিষ্পত্তি দ্রুত গতিতে আপনারা রিভিশন দেন। 18-19 120 কার্য দিবসের মধ্যে, মানে বিচার্য বিষয় নির্ধারণ হওয়ার পর
120 কার্য দিবসের মধ্যে আপনার চূড়ান্ত শুনানিটা নিষ্পত্তি করতে হবে, এটা মনে রাখবেন। জান্নাতুল নূর শাহিন যুক্ত আছেন 120 ভেরি গুড। আচ্ছা 20 বিধিটা দেখেন, 20-এর 20 এটাও গুরুত্বপূর্ণ, এটাও বুঝেন না, অনেকেই বুঝেন না, প্রশ্ন করেন। 18-র 20 অনেকেই বুঝেন না, প্রশ্ন করেন। কজ লিস্ট বুঝেন? কজ লিস্ট কি? কজ লিস্ট কাকে বলে অনেকেই বুঝেন? কজ লিস্টটা হচ্ছে যারা কোর্টে যান তারা জানেন, একটা ডায়েরি থাকে, খাতা, একটা ডায়েরি, যে ডায়েরিতে দৈনিক কার্য তালিকা। কজ লিস্ট মানে হচ্ছে দৈনিক কার্য তালিকা। আজকে কতটি মামলার তারিখ ছিল ওই কার্য তালিকাতে লিপিবদ্ধ থাকবে মামলার নাম্বারগুলো, এবং আজকের পরে এই যে মামলার তারিখ পড়বে, টু ডেট, আগামী তারিখ, সেগুলো লেখা থাকবে। মামলাটা কিসের জন্য ধার্য ওইটাও সাইটে লেখা থাকে। যেমন ধরেন এটা হচ্ছে ধরেন কজ লিস্ট, একটা পাতা, এখানে গড় থাকে, 2-3টা গড় থাকে, মামলার নাম্বার 1, 2, 3, মানে বিভিন্ন রকমের মামলা কিসের জন্য তারিখ আছে, কিসের জন্য আছে, সাক্ষীর জন্য নাকি চার্জ গঠনের জন্য নাকি দেখা যাচ্ছে আপনার মুলতবির জন্য, কিসের জন্য থাকে না লেখা থাকে, আর্গুমেন্ট, রায়, ডিক্রি, আগামী তারিখটা কত লেখা থাকবে। এটাকে বলা হয় কজ লিস্ট, মামলার তারিখের ডায়েরি, ঠিক আছে, কজ লিস্ট। এই যে একটা কজ লিস্টে মামলা শুনানির জন্য কয়টি মামলা রাখবে? সর্বমোট 100 মামলা থাকবে প্রত্যেক দিন, মানে প্রত্যেক দিন মনে করবেন 100টি মামলা থাকবে, 100টি, এটা মনে রাখেন, 100টি মামলা থাকবে, এর বেশি রাখবে না। চূড়ান্ত শুনানির জন্য মামলা থাকবে কয়টা? চূড়ান্ত শুনানির জন্য রাখবে সর্বোচ্চ 5টি। চূড়ান্ত শুনানির জন্য মামলা থাকবে সর্বোচ্চ কয়টা? 5টার অধিক নয়। দেখেন দৈনিক কার্য তালিকায় আংশিক শ্রুত মামলা সহ 5টির অধিক মামলা রাখবেন না চূড়ান্ত শুনানির জন্য, এবং চূড়ান্ত শুনানির পর্যায়ে 100টির মামলার বেশি রাখবে না, মানে পর্যায়ে চূড়ান্ত শুনানির জন্য রাখবে 5টি, চূড়ান্ত শুনানির পর্যায়ে রাখবে, দেখেন পর্যায় এবং জন্য কিন্তু এক না, 100। 70-এর নিচে মামলা আসলে বিভিন্ন তারিখ থেকে 100টি পূর্ণ করে মামলা রাখবে, আর কিচ্ছু না। এখানে চূড়ান্ত শুনানির দিন ধার্য মামলা রাখবে সর্বোচ্চ 5টা। 19 আদেশটা দরকার নাই, 20 আদেশে তো গুরুত্বপূর্ণ, 33 ধারা এবং 20 আদেশ, 33+20 আদেশ একই বিষয়। রায় এবং ডিক্রির কথা বলা হচ্ছে, রায় এবং ডিক্রি, দেখেন রায় এবং ডিক্রির কথা বলা হচ্ছে, রায় এবং ডিক্রি, ওকে, রায় এবং ডিক্রির কথা বলা হয়েছে। অনেকেই যুক্ত আছেন দেখা যাচ্ছে 100+, অনেকেই সিরিয়াস না। আত্মবিশ্বাস রাখতে হবে, আপনার মনে কি রাখতে হবে? আত্মবিশ্বাস, আমি পারবো, আমাকে পারতেই হবে, অবশ্যই আমি পারবো। নার্ভাস হবেন না, টেনশন করবেন না। আপনি এই মুহূর্তে শুধু রিভিশন করে যান, নতুন কোনো পড়া মুখস্থ করার দরকার নাই। যে বিষয়টা আপনার কঠিন মনে হয় এই মুহূর্তে, যে স্যার এই বিষয়টা তো খুবই কঠিন, জটিল বিষয় ধরবেন না। জটিল বিষয় থেকে হোক 1-2টা প্রশ্ন হতে পারে না। একটা সাবজেক্ট দেওয়ানি থেকে আমি আপনাকে উদাহরণ দিতে পারি, প্রশ্ন হবে 20টা, ধরেন আপনি 5টা পারেন না, জটিল বিষয় থেকে 5টা আসবে, প্রবলেম কি হোক না, আপনি সেগুলো দেখবেন না, বাকি তো 15টা আপনার জন্য অপেক্ষা করতেছে, এই 15টা আপনি দিবেন, সমস্যা কি? তাই আমি বলি যেগুলো কঠিন সেগুলো ধরবেন না, নতুন কোনো পড়া পড়বেন না। এই মুহূর্তে আপনাকে কেউ ফোন দিল আছে 5 দিন, এই দোস্ত একটা মডেল টেস্ট নিয়েছি রে ভাই, এই মডেল টেস্ট থেকে 100তে 100ই কমন পড়বে, শুধু মডেল টেস্ট দিলেই পাস। এই কাজটা ভুলেও কেউ করবেন না, তার কথায় আপনি কি করবেন না, ফাঁদে পড়বেন না। আপনি একটা আইনের বেসিক নলেজটা জানেন ভাই, একটা আইনের বেসিকটা যখন জানা থাকবে, যেভাবেই প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে এদিক সেদিক উল্টিয়ে পাল্টিয়ে যেভাবেই করুক, আপনাকে আটকানোর সাধ্য বার কাউন্সিলের নাই, যদি বেসিক নলেজটা আপনার ভেতরে থাকে।
আপনার ক্লাস করে স্টুডেন্টের মন ভরে যায় স্যার। আরিফ হোসেন সম্ভবত আমাকে ফোন দিয়েছিলেন আরিফ ভাই, আমাকে পার্সোনালি পড়ানোর জন্য। আমি আসলে ভাই সময় নাই আরিফ ভাই, পার্সোনালি কিভাবে পড়াবো। আর বিষয়টা হচ্ছে আসলে আমি টাকার জন্য পড়াই না ভাই, ডোন্ট মাইন্ড। আমি মানুষের যেন অসহায় যারা শিক্ষার্থী তাদের উপকার আসে। এই যে আপনি দেখেন বৃহস্পতিবার থেকে আমি কিন্তু দাঁড়িয়ে ক্লাস নিয়েই যাচ্ছি, এটা হচ্ছে আমার একটা মানে নেশা। আমার দ্বারা যদি আপনার উপকার হয়, আপনি যদি উপকৃত হতে পারেন, উপরওয়ালা আমাকে অবশ্যই আমার জন্য কিছু রাখবেন, এটাই হচ্ছে আমার চাওয়া। ঠিক আছে, আমাকে পারতেই হবে। হ্যাঁ, তপু রায়হান শাহিন, আমাকে পারতেই হবে, আমি পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, এই মনোবল, এই ইচ্ছা শক্তি আমার ভিতরে ধারণ করতে হবে এই মুহূর্তে। ও সরি, মুছে দিলাম কেন? দেখেন, একটা মামলা চূড়ান্ত শুনানির পর কত দিনের মধ্যে রায় হবে? 20 আদেশ, 7 দিনের মধ্যে কি হবে? রায়। এবং এই 7 কার্য দিবসের মধ্যে আপনাকে কি করতে হবে? আবার পরবর্তী 7 দিনের মধ্যে, 7 কার্য দিবসের মধ্যে কি হবে? ডিক্রি প্রদান করতে হবে। ঠিক আছে, ডিক্রি প্রদান করতে হবে। দেখেন এখানে 20 আদেশ থেকে এক বিধিটা পড়বেন, এক বিধি। যখন রায় ঘোষণা করা হয়, যখন রায় ঘোষণা করতে হয়, মোকদ্দমা শুনানি শেষে, মোকদ্দমা শুনানি শেষ হওয়ার পর আদালত তৎক্ষণাৎ অথবা 7 দিনের মধ্যে রায় ঘোষণা করবেন। রায়ের ভিত্তিতে আদালত কি করবেন? ডিক্রি প্রদান করবেন। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, কে? আমি একটু ব্যস্ত, পরে কথা বলবো, 1 ঘন্টা পরে। ঠিক আছে, সো এটা মনে রাখবেন। তারপরে মনে রাখবেন 5 প্রত্যেকটি বিচার্য বিষয়ের উপর আদালতের সিদ্ধান্ত বিবৃতি করতে হবে। 5 ক ডিক্রি প্রণয়নের সময়, 5 কতে বলা হচ্ছে রায় প্রদানের পরবর্তী 7 দিনের মধ্যে ডিক্রি প্রদান করতে হবে। ওকে, বিধি ভুলে যান, নো প্রবলেম আরিফ ভাই, বিধি ভুলে গেলেও প্রবলেম নাই। মাঝখানের কথাগুলো যদি আপনার মনে থাকে, মাঝখানের কথাগুলো বোঝেন নাই। রায় কত দিনের মধ্যে করবে? রায় প্রদানের 7 দিনের মধ্যে ডিগ্রি দিবে, এটা কোথায় বলা হচ্ছে? 5 ক। 5 ক আপনার মনে নাই, ধরেন মূল ধারা থেকে বিধি উল্লেখ করে 2-3টা প্রশ্ন হবে, হোক, মনে থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। ভিতর থেকে প্রশ্ন 2-1টা বেশি হবে। প্রশ্ন এরকম হতে পারে, কত দিনের মধ্যে রায় ঘোষণা হয়? উত্তর কি? 7 দিন। এটা তো মনে থাকে আপনার। 5 ক এটা মনে রাখার দরকার নাই। ঠিক আছে, আমি কি বোঝাতে চাচ্ছি? অর্থাৎ ধারা বা বিধি, সরাসরি বিধি উল্লেখ করে 20টা প্রশ্ন থেকে 2টা বা 3টা প্রশ্ন থাকবে, আরো কঠিন থেকে আরো 2টা বা 3টা প্রশ্ন থাকবে, তবুও তো 14টা আছে। আর আমি মনে করি আমার ক্লাসটা যদি ভালো করে মেমোরিতে সেভ করতে পারেন, 14-15টা ইজি পাবেন ভাই, 14-15টা ইজি। এই যে 20 আদেশ পর্যন্ত পড়াইলাম, 1 থেকে 20 আদেশ পর্যন্ত 60টা থাকে, 60টা প্রশ্ন, কমপক্ষে 60টা প্রশ্ন থাকবে যতটুকু পড়াইছি এইগুলোর ভিতর থেকে। এবং 1 থেকে 33 পড়াইছি, এখান থেকে আরো 3টা থেকে 4টা থাকবে, 11টা প্রশ্ন তো আপনি আজকেই পড়া শেষ করে ফেলাইলেন। শুধু আরেকবার ক্লাস দেখলেই হয়, প্রয়োজন বোধে রিভিশন করবেন বই দেখে, নো প্রবলেম। যেগুলো পড়াইছি মনে আছে না, গড় করে পারবেন। চলেন আমরা এখানে আর সময় নষ্ট করব না, গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এখনো বাকি আছে। আমরা এক লাফে চলে যাই সবাই ধারাভিত্তিক, ধারাতে চলে যাব। 96 ধারাতে চলে যান সবাই, এক লাফে বইটা নিয়ে চলে যান 96 ধারাতে। 96 ধারাতে দেখেন, আমরা দেখেছি আপিল সংক্রান্ত বিধান বর্ণিত আছে। আপিল আমরা এখন পড়বো, আপিল রিভিউ রিভিশন। কতক্ষণ ক্লাস নিলাম একটু দেখি তো, 4টা বাজে। আচ্ছা, আমরা আপিল রিভিউ রিভিশন, এই যে আপিল যুগ রিভিউ রিভিশন, চলেন আমরা 10 মিনিটে শেষ করে দিই। 10 মিনিট এটা শেষ করব, তারপরে আমরা চা বিরতি করব, তারপরে আরেকটা সেশন হবে, ওই সেশনে আমরা ইনশাল্লাহ দেওয়ানি শেষ। আপিল রিভিউ রিভিশনটা কি দেখেন, আমরা গুরুত্বপূর্ণ ধারাতে চলে যাচ্ছি। আদেশ আর বিধিগুলো হেজিবিজি লাগে। গতবার পরীক্ষা দিয়ে খুব বেশি আশ্বস্ত হয়েছিলাম যে অবশ্যই পাশ করবে, কিন্তু কপালে জুটলো হতাশা। স্যার, এবারের প্রস্তুতি গতবারের চেয়ে অনেক বেশি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা, সবার প্রতি দোয়া রইল, আপনার প্রতিও রইল। জি স্যার, আজকে সারা রাত আপনার এই আদেশ বিধির উপরে ক্লাসটা আমি দেখবো ইনশাল্লাহ। না, সারা রাত এখন জাগার দরকার নাই। আচ্ছা, আমরা 96 পড়ব। আপিলটা কি দেখেন তো, আপিলের সংজ্ঞা দেওয়ানিতে নাই।
আপিল তাহলে কাকে বলে? আপিল হচ্ছে নিম্ন আদালতের কোনো রায় বা ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপনি উচ্চ আদালতে মেমোরেন্ডাম আকারে বা স্মারক আকারে যে দরখাস্ত দিবেন তাকে বলা হয় আপিল। এক কথায় মনে রাখেন। আরেক কথা হলো সহজ ভাষা, নিম্ন আদালতের কোনো রায়ে সংক্ষুব্ধ ব্যক্তি উচ্চ আদালতে মেমোরেন্ডাম আকারে যে দরখাস্ত দেন তাকে বলা হয় আপিল। এর সাথে সহজ সংজ্ঞা নাই। সো আপিলের যে সংজ্ঞাটা বললাম, আপিল কত ধারা থেকে কত ধারা? ধারা হচ্ছে 96 থেকে 100 কত 112, হ্যাঁ 112ই হবে। আবার আদেশও আছে। আদেশ কত? আদেশ থেকে কত একটু বলেন তো? আদেশ কত? আদেশ থেকে কত একটু বলেন তো দেখি, আমি ভুলে গেছি। কত আদেশ থেকে কত আদেশে এই আপিল সংক্রান্ত বিধান বর্ণিত আছে একটু বলেন। 41 থেকে 45, 41 থেকে 45 আদেশে এই যে আপিল সংক্রান্ত বিধান বর্ণিত আছে। আমরা দ্রুত চলে যাচ্ছি, দ্রুত, কারণ রিভিশন শেষ করতে হবে। 96 1 ধারাতে বলেন মূল ডিক্রির বিরুদ্ধে আপিল। মূল ডিক্রি অর্থাৎ এই যে দুতরফা সূত্রে যে ডিক্রিটা সেটাকেই বলা হয় মূল ডিক্রি। মানে দুই পক্ষ হাজির, জবাব দিল, তারপরে আদালত চূড়ান্ত একটা ডিক্রি দিলে সেটাকে বলা হয় মূল ডিক্রি। মূল ডিক্রির বিরুদ্ধে প্রতিকার আপিল। আপিল আপিল, আর কোনো গপ্প নাই। হ্যাঁ, 96 2 চলে যান। একতরফা এক্স পার্টি ডিক্রি, যে আমরা পড়লাম না, এক্স পার্টি ডিক্রি, এক্স পার্টি ডিক্রি, এটার বিরুদ্ধে কি প্রতিকার? আপিল। আপনি ইচ্ছা করলে আপিল করতে পারবেন। 96 3 চলে যান। কি বলছে এখানে? সুলে ডিক্রি। সুলে ডিক্রির বিরুদ্ধে কি করা যাবে না? নো আপিল, নো আপিল। তাহলে দেখেন তিনটা ধারা একসাথে মনে রাখেন। 96 1 বলছে একতরফা মূল ডিক্রি, 96 1 বলছে মূল ডিক্রির বিরুদ্ধে আপিল, 96 2 বলা হচ্ছে এক্স পার্টি ডিক্রির বিরুদ্ধে আপিল, 96 3 বলা হচ্ছে মূল ডিক্রির বিরুদ্ধে সুলে ডিক্রি, কম্প্রোমাইজ ডিক্রির বিরুদ্ধে আপিল চলে না। সুলে ডিক্রি বা কম্প্রোমাইজ ডিক্রির বিরুদ্ধে আপিল চলে না, মনে রাখেন। এখন দেখেন আপিলটা কোন আদালতের আপিল কোথায় দায়ের করবেন, এটা নিয়ে প্রশ্ন হতে পারে। এই দেখেন সহকারী জাজ, সিনিয়র, যুগ্ম, এই তিনটা আদালতের রায় বা ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল কোথায় করবেন? জজ কোর্টে। জেলা জাজ, জেলা জাজ, সময় কত? 30 দিন। তবে এই যে যুগ্ম জেলা জাজ আছে না, যুগ্ম জেলা জাজ, তিনি যদি 5 কোটি টাকা ঊর্ধ্বে শাস্তি দেন, কোনো মামলার আদেশ দেন বা ডিক্রি দেন, 5 কোটি প্লাস হাইকোর্টে যাইতে হবে। তখন হাইকোর্ট, ঠিক আছে, হাইকোর্টে যাইতে হবে। এবং জেলা জাজ, অতিরিক্ত জেলা জাজ, এই দুটার বিরুদ্ধে আপনাকে হাইকোর্টে যাইতে হবে। আপিলের তখন তামাদি মেয়াদ কত? 90 দিন। হাইকোর্টের আপিলের তামাদি মেয়াদ 90 দিন। সামারি দ্রুত গতিতে শেষ করব, দ্রুতই তো শেষ করতেছি। সহকারী, সিনিয়র সহকারী, যুগ্ম এর ডিক্রির বিরুদ্ধে যদি আপিল করেন বা আদেশের বিরুদ্ধে আপিল করেন, জেলা জাজে 30 দিনের মধ্যে আপিল। তবে যুগ্ম জেলা জাজের কিন্তু আছে, যুগ্ম জেলা জাজ যদি 5 কোটি টাকার বেশি কোনো মামলায় রায়, ডিক্রি, আদেশ দেন, 90 দিনের মধ্যে হাইকোর্টে আপিল করতে হবে। জেলা জাজ, অতিরিক্ত জেলা জাজ কোনো ডিক্রি আদেশ দিলে হাইকোর্টে আপিল করতে হবে। কথা ক্লিয়ার কিনা কমেন্ট করবেন। চলুন আমরা পরবর্তী বিষয়ে চলে যাচ্ছি। পরবর্তী বিষয়গুলো কি? 96 পড়লাম, 97 কি বলছে দেখেন। প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে আপিল করার নাই, চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপিল করলেন, নো প্রবলেম। 97 ধারাতে বলা হচ্ছে আদালত প্রাথমিক ডিক্রি দিল, প্রাথমিক ডিক্রি, আপনি এই প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে আপিল করেননি, আপিল করেন নাই, করেননি। সো চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপিল করবেন, প্রবলেম নাই। চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়। ডিক্রির বিরুদ্ধে কি করবে? আপিল। এই যে আপনি যে চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপিল করবেন, আপিল চলবে, নো প্রবলেম। প্রবলেম একটাই, প্রবলেম এখানে একটু আছে কি? এই যে প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে আপনি আপিল করেন নাই, এটা নিয়ে আপনি যখন চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপিলটা করতে যাচ্ছেন, এই যে প্রাথমিক ডিক্রি তার বিরুদ্ধে কিন্তু আপনি আপিলটা করেন নাই। সো এই যে চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপিল করেন নাই, সেটা নিয়ে আপনি মানে প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে আপিল যে করেন নাই, চূড়ান্ত ডিক্রির সময় সেটা নিয়ে কোনো আপত্তি করা যাবে না। অর্থাৎ 97 ধারাতে যে বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি, প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে যদি আপনি পূর্বে আপিল না করে থাকেন,
চূড়ান্ত ডিক্রির সময় আপিল করলে প্রাথমিক ডিক্রি নিয়ে কোনো আপত্তি তোলা যাবে না। এটাই হচ্ছে মূল বিষয়। ঠিক আছে, ক্লিয়ার কিনা কমেন্ট করবেন। আমরা দ্রুত চলে যাচ্ছি বিষয়গুলো থেকে, কারণ আমাদের তো আরও এগিয়ে যেতে হবে আরও। ঠিক আছে, ক্লিয়ার। আমরা এখান থেকে আরও দেখব 100, এখানে থেকে দরকার নাই 104। দেখেন আদেশের বিরুদ্ধে আপিল, আদেশের বিরুদ্ধে আপিল। দেখেন 104-এর সাথে আপনি মিলিয়ে পড়তে পারেন 43-এর বিধি 1। 25টি আদেশ আছে না, 25টি আদেশ। আমরা জানি সাধারণত আদেশের বিরুদ্ধে আপিল চলে না, তবে এই যে 43-এর 1-এ 25টি আদেশ আছে। কি এর আদেশ? আপিলেবল আদেশ। এই 25টি আদেশের বিরুদ্ধে আপিল চলে। একবার চোখ বুলিয়ে নেবেন, মুখস্থ করবেন না এখন, একবার চোখ বুলিয়ে নেবেন। ঠিক আছে, সো 104-এও বলছে আদেশের বিরুদ্ধে আপিল করা যায়। কোন কোন আদেশের বিরুদ্ধে? এই যে 35-এর ক আমরা পড়লাম না, 35-এর ক পড়লাম, কত হাজার টাকা বলেন তো দেখি, সর্বোচ্চ ক্ষতিপূরণ কত আপনারাই বলেন। 35-এর কত পড়ছি, সর্বোচ্চ ক্ষতিপূরণ কত কমেন্ট করবেন। 20,000 টাকা বলে দিলাম। তার বিরুদ্ধে আপিল করা যাবে 95, তার বিরুদ্ধে আপিল করা যাবে। ঠিক আছে, 104 এই যে আপনার 25টি আদেশ, এর বিরুদ্ধে আপিল করা যাবে। এইগুলি হচ্ছে মূল বিষয়। হ্যাঁ, এগুলো শুধু একবার চোখ বুলিয়ে যাবেন। 107 এটাতে পড়বেন আপিল আদালতের ক্ষমতাটা কি। আপিল আদালতের যে ক্ষমতা, আপিল আদালতের ক্ষমতাটা একটু দেখে যাবেন। আপিল আদালত কি কি ক্ষমতা প্রয়োগ করতে পারে? আপিল আদালত কি ক্ষমতা প্রয়োগ করতে পারে? একটা মোকদ্দমা চূড়ান্ত নিষ্পত্তি করতে পারে, পুনর্বিচার রিমান্ডে প্রেরণ করতে পারে। রিমান্ড মানে 15 দিন রিমান্ড না, মারপিটের রিমান্ড না। এই রিমান্ড মানে হচ্ছে এক কোর্ট থেকে আরেক কোর্টে মামলা পুনর্বিচারে পাঠানো রিমান্ড। আপিল আদালত একটা মামলা চূড়ান্ত নিষ্পত্তি করতে পারে, হ্যাঁ, রিমান্ডে প্রেরণ করতে পারে, অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে, বিচার্য বিষয় নির্ধারণ করতে পারে। অর্থাৎ প্রাথমিক আদালত যে বিষয়গুলো করতে পারত, আপিল আদালত সেম বিষয়গুলো করতে পারবে, নো প্রবলেম। সো আমরা পরবর্তী বিষয়গুলোতে চলে যাচ্ছি, যেগুলো গুরুত্বপূর্ণ। সবগুলো কিন্তু রিভিশন দেওয়া সম্ভব না। একটা প্রশ্ন এখান থেকে হয়ে যেতে পারে। 109 ধারা, সুপ্রিম কোর্টে কখন আপিল করা যাবে এবং সুপ্রিম কোর্টে আপিলের বিষয়বস্তু কত? 20,000 টাকার বেশি না হলে, 20,000 টাকা নিম্নে হলে সুপ্রিম কোর্টে আপিল চলে না। এটা মনে রাখবেন, 20,000 টাকার বেশি না হলে সুপ্রিম কোর্টে আপিল চলে না। আপিল আমরা চলে যাব রিভিউ। 114 ধারা, প্রশ্ন হচ্ছে সহকারী জাজ ডিক্রি দিলেন, এই ডিক্রির বিরুদ্ধে আপনি রিভিউ করবেন, কোথায় রিভিউ করবেন? উত্তর করেন। সুপ্রিম এই 114 ধারা রিভিউ করব। রিভিউ সহকারী জাজ একটা ডিক্রি দিলেন, এই ডিক্রির বিরুদ্ধে কোথায় রিভিউ করবেন? কোথায়? জেলা জাজ নাকি হাইকোর্ট? কোথায় বলেন তো দেখি, আপনারা কমেন্ট করবেন। রিভিউটা কোথায় করবেন দেখি আপনাদের প্রস্তুতি কেমন আছে। রিভিশন নিয়ে যাদের প্রবলেম আছে একটু ওয়েট করেন। হায় রে ভাই, সোনিয়া জান্নাত আপনি এই মুহূর্তে এরকম ভুল করলে কি হবে? সোনিয়া জান্নাত লাইলাতুল ফেরদাউস কমেন্ট করার পরেও কাইটা দিল। হায় রে কপাল। ফয়সাল হাসান রুমি হাইকোর্ট বলছেন, ভাই হাইকোর্ট হবে না। মনিরুল অপি হাইকোর্ট, শিমু সুলতানা বলছেন সহকারী জাজ, শরীফুল আলম সেম কোর্ট। দেখেন, যারা হাইকোর্ট বলছেন বা বিভিন্ন আদালত বলতে পারেন, এই বিষয়টা নিয়ে যাদের দ্বিধা দ্বন্দ্বে আছে তাদের ক্ষেত্রে আমি বলে চাই একটু মনোযোগ দেন। দেখেন, সহকারী জাজ 5টা আদালত আমরা জানি, 5টা আদালত জানি। রিভিউ মানে কি? রিভিউ হচ্ছে একটা রায় বা ডিক্রি বা আদেশ পুনর্বিবেচনা করা। যদি কোনো ভুল ত্রুটি হয়, যদি কোনো ভুল থাকে, কোনো পক্ষগণের আবেদন ক্রমে পুনর্বিবেচনা করাকে রিভিউ বলা হয়। রিভিউ কোন ক্ষেত্রে করা যাবে, কোন আদালতে করা যাবে? রিভিউটা করতে হবে যে আদালত আপনাকে একটা ডিক্রি বা আদেশ দিয়েছেন, ওই সেম আদালতেই করতে হবে। যদি সহকারী জাজ আদালত কোনো আদেশ বা ডিক্রি প্রদান করেন, সহকারী জাজ আদালতে আপনাকে রিভিউ করতে হবে।
যুগ্ম জেলা জাজ যদি দেন, সেম আদালতে আপনাকে, ওই আদালতে যে ব্যক্তিটা, যে জাজ আপনাকে একটা আদেশ দিলেন, ওই জাজ কোর্টেই আপনাকে এটা করতে হবে। সো এখন দেখেন রিভিউটা করা যায় কোন কোন ক্ষেত্রে, এটাই হচ্ছে মূলত প্রশ্ন। যে ডিক্রির বিরুদ্ধে আপিল চলে না, যে ডিক্রির বিরুদ্ধে আপিল কি চলে না, চলে না, আপিল চলে বাট আপনি আপিল করেন নাই, আপিল চলে কিন্তু আপিল করা হয় নাই, আপিল করা হয়নি, আপনি রিভিউ করতে পারবেন। কোনো স্বল্প এখতিয়ার আছে না স্মল কজেস কোর্টের রেফারেন্সের বিরুদ্ধে, এই যে তিনটা ক্ষেত্রে আপনি রিভিউ করতে পারবেন। রিভিউটা কি? রেফারেন্স ভেবে উত্তর করবেন কেন? রেফারেন্স ভেবে উত্তর করলে তো আপনার ভুল হাইকোর্টে মানে বার কাউন্সিলও হয়ে যাবে। রিভিউ করতে হবে, টাইম হচ্ছে 90 দিনের মধ্যে, রিভিউ টাইম 90 দিন। তবে আরও কিছু রিভিউর এখানে এক্সেপশন আছে, পড়ব হ্যাঁ, আরও কিছু ব্যতিক্রম এখানে আছে। আমরা দ্রুত গতিতে তামাদিতে চলে যাব। তামাদি আইনে বলেন তো, হাইকোর্টের মূল এখতিয়ার প্রয়োগকালে যদি রিভিউ করতে হয় কত দিনের মধ্যে রিভিউ করতে হবে? দুইটা ব্যতিক্রম আছে, স্মল কজেস কোর্ট এবং হাইকোর্ট। হাইকোর্টে যদি আপনি রিভিউ করেন এবং স্মল কজেস কোর্ট এবং হাইকোর্ট, এই দুইটা ব্যতিক্রম আছে। আর প্রত্যেকটা রিভিউ হচ্ছে 90 দিন। স্মল কজেস কোর্ট এবং হাইকোর্টে কত দিনের মধ্যে রিভিউ করতে হবে বলেন তো দেখি? এই দুইটা, লাইলাতুল ফেরদাউস 20 দিন, আন্তর সরকার 20 দিন, ভোরের পাখি 15 দিন, 20 দিন, 15 দিন, স্পষ্ট করে বলেন। দুইটা তো বলছে, হাইকোর্টে কত, স্মল কজেস কোর্টে কত দিন, এটা বলেন তাহলে হবে। স্মল কজেস কোর্টে কত দিন, হাইকোর্টে কত দিন। চলেন আমরা 115 ধারাতে চলে যাচ্ছি। 115 ধারা রিভিশন। চলেন আমরা 115 ধারাতে চলে গেলাম। হ্যাঁ, রিভিশন। সো ধরেন এখানেও আমি একটা প্রশ্ন করলাম, সহকারী জাজ ডিক্রি দিলেন, আপনি রিভিশন করবেন। এই যে ডিক্রিটা দিলেন সহকারী জাজ, আপনি রিভিশন করবেন কোন আদালতে রিভিশন করবেন? সহকারী জাজ ডিক্রি দিছে, আপনি রিভিশন করতে চাচ্ছেন, ভাই কোন আদালতে রিভিশন করবেন? উত্তর করে যান দেখি কে সঠিক উত্তর সর্বপ্রথম উত্তর করতে পারে। সহকারী জাজ একটা ডিক্রি দিল, আপনি রিভিশন করবেন কোন আদালতে রিভিশন করবেন? দেখি উত্তর করে যান। রাসেল তালুকদার বলছেন জেলা জাজ। ওকে, সর্বপ্রথম রাসেল উত্তর দিয়েছেন জেলা জাজ। এমডি রাকিবুল হাসান বলছেন হাইকোর্ট। কাজী আশরাফুল বলছেন হাইকোর্ট। সাদিয়া সুলতানা বলছেন জেলা জাজ। দেখি কার উত্তর সঠিক হয়। আমরা কিন্তু স্টুডেন্টদেরকে দুই ভাগে বিভক্ত করে দেখতে পাচ্ছি, দুই ভাগে বিভক্ত হতে দেখতে পাচ্ছি। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? নকলা থেকে আসছেন? আচ্ছা, আরো আধা ঘন্টা পরে বাইর হন, আমি এখনো বাসায় আছি, আধা ঘন্টা পরে। ওকে, সো দেখেন হাইকোর্ট জেলা জাজ বলছেন শিরিন সুলতানা। ডিগ্রি প্রদানকারী আদালত বলছেন না জান্নাতুল নূর শাহিন, বলছেন এখানে ডিগ্রি প্রদানকারী আদালত। আচ্ছা, সিনিয়র সহকারী জাজ আদালত বলছেন কামরুল হাসান। মহুয়া রায় বলছেন জেলা জাজ। এই যে দেখেন, এইটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে, অথচ আপনার পরশু বা তরশুতে পরীক্ষা। এই মুহূর্তে এইগুলো জান্নাতুল ফেরদাউসও বলছেন জেলা জাজ, ফরিদউদ্দিন জেলা জাজ, অজয় শীল বলছেন হাইকোর্ট। ভেরি গুড অজয় শীল। অজয় শীলের জন্য একটা করতালি হয়ে যাক। অজয় শীল হাইকোর্ট। দেখেন কেন হাইকোর্টে হবে? রিভিশনের বিরুদ্ধে, রিভিশন আপনি ডিক্রির বিরুদ্ধে কেন? এক কথাতে মনে রাখবেন, চিত্রটা মনে রাখবেন। এখন যদি মনে রাখতে না পারেন আর কোনো দিন মনে রাখতে পারবেন না। এটা অনেক বুঝিয়েছি, অনেক বুঝিয়েছি, অনেক বুঝিয়েছি। ওকে, এখন মনে রাখতেই হবে। ধরেন সহকারী জাজ, সহকারী জাজ, সিনিয়র সহকারী জাজ, যুগ্ম জেলা জাজ, অতিরিক্ত
জেলা জাজ, খেয়াল করবেন জেলা জাজ, 5টা আদালত, দেওয়ানি 5টা আদালত আছে। দেখেন এখানে সহকারী জাজের আপনার যদি কোনো ডিগ্রি দেয়, সিনিয়র সহকারী জাজ যদি কোনো ডিগ্রি দেয়, যুগ্ম জেলা জাজ যদি কোনো ডিগ্রি দেয়, অর্থাৎ এখানে 5 প্রকার আদালত আছে। যে কোনো ডিগ্রির বিরুদ্ধে, যে কোনো ডিগ্রি, এই যে ডিগ্রির বিরুদ্ধে যখন আপনি রিভিশন করবেন, ডিগ্রির বিরুদ্ধে রিভিশন মানে হচ্ছে যে কোনো আদালত যদি ডিগ্রি প্রদান করে, যে কোনো আদালতের ডিগ্রি, খেয়াল করেন, যে কোনো আদালতের ডিগ্রি মানে হচ্ছে হাইকোর্ট ডিভিশন। এক কথাতে চিত্রটা দেখে নেন, যে কোনো আদালতের ডিগ্রির বিরুদ্ধে রিভিশন মানে হচ্ছে এই যে হাইকোর্ট মহোদয়ের নিকট। কথা খেয়াল থাকবে। সহকারী জাজ আদালত যদি কোনো ডিগ্রি দেয় তবুও আপনার হাইকোর্টে যাইতে হবে। সিনিয়র সহকারী জাজ আদালত যদি কোনো ডিগ্রি দেয়, রিভিশন করতে চান, রিভিশন কিন্তু আবার আপনি আপিল পাইবেন না। যুগ্ম জেলা জাজ যদি কোনো ডিগ্রি দেয় তবুও হাইকোর্ট, অতিরিক্ত জেলা বা জেলা জাজ দিলে তো হাইকোর্টেই যাইতে হবে। এটা স্ক্রিনশট দিয়ে রাখেন সবাই, এটা মনে রাখবেন। আদেশের বিরুদ্ধে, একজনে বলছে আদেশের বিরুদ্ধে হলে কি হবে, স্ক্রিনশট দিয়ে রাখেন সবাই। আমিও স্ক্রিনশট দিয়ে রাখি একটু। হ্যাঁ, আপনার স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দিয়ে রাখেন। ওকে, স্ক্রিনশট দিয়ে রাখেন। এখন আসা যাক আদেশ। যদি কোনো আদেশ দেন, আদেশ হলে কি হবে, আদেশের বিরুদ্ধে যদি আপনি রিভিশন করেন, আদেশ, সহকারী জাজ, সিনিয়র সহকারী জাজ, যুগ্ম জাজ, জেলা জাজে আপনি করবেন, জেলা জাজ। যদি হয় যুগ্ম জেলা জাজ 5 কোটি টাকা প্লাস, 5 কোটি প্লাস, 5 কোটি যুগ প্লাস মানে ঊর্ধ্বে, তখন এই যে যুগ্ম জেলা জাজ যে মহোদয়টা আছে তারটা কিন্তু চলে যাবে হাইকোর্টে, দেখেন 5 কোটি টাকা নিম্ন হলে যাবে জেলা জাজে। দেখেন সহকারী জাজ যদি কোনো ডিগ্রি দেয় মানে আদেশ দেয়, আদেশের বিরুদ্ধে জেলা জাজে, সিনিয়র সহকারী তার আদেশের বিরুদ্ধে জেলা জাজে, যুগ্ম জেলা জাজের আদেশের বিরুদ্ধে জেলা জাজে। বাট যুগ্ম যদি 5 কোটি টাকা দেয় হাইকোর্টে যাইতে হবে। অতিরিক্ত এবং জেলা জাজ ডিগ্রি হোক বা আদেশ হোক সব সময় হাইকোর্ট। এটাও একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, যারা বুঝেন না এটাও একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এটা একটা স্ক্রিনশট আমিও দিয়ে রাখি, ফেসবুকে ছাড়বো আপনাদের জন্য। সো আশা করি ক্লিয়ার। আরো কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে কিনা? আমরা বিরতি নেব, চা বিরতি। টায়ার্ড হয়ে গেছে ভাই, 2 ঘন্টা হয়ে গেছে। রায় বা ডিগ্রির বিরুদ্ধে হাইকোর্ট রিভিশন আর আদেশের বিরুদ্ধে জেলা জাজ আদালতে রিভিশন বলছেন প্রেস ডালিম সাহেব। এখন কি বুঝতে পারছেন? যুগ্ম জেলা জাজে 5 কোটি টাকার ঊর্ধ্বে যদি দেয় হাইকোর্টে যাইতে হবে। জেলা জাজের আপিল হাইকোর্টে রিভিশন। হ্যাঁ, রাসেল তালুকদার, ডিগ্রি মানে হাইকোর্ট। 5টি আদালতের যে কোনো আদালত ডিগ্রি দেখ যাইতে হবে হাইকোর্টে। এখন এখানে আরো কিছু পড়িয়ে দেই। দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনি অতিরিক্ত জেলা জাজকেও রিভিশন ক্ষমতা দেওয়া হয়েছে এবং দ্বিতীয় রিভিশনের একটা ক্ষমতা আছে। দ্বিতীয় রিভিশন আপনি হাইকোর্টে দ্বিতীয় রিভিশন করতে পারবেন। দ্বিতীয় রিভিশন 115(4) অতিরিক্তকে দেওয়া হয়েছে 115(3) অতিরিক্ত জেলা জাজকে রিভিশন ক্ষমতা দেওয়া হয়েছে। এই যে এই 2টা বিষয় আপনারা মনে রাখবেন। সো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, স্যার একটা নাম্বার পেলাম। হ্যাঁ, অবশ্যই রিভিশন থেকে একটা নাম্বার 100% পেয়ে যাবেন। এইটুকু যদি বুঝতে পারেন, এইটুকু বুঝতে পারলে একটা নাম্বার পেয়ে গেলেন। ওকে, সো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, আমি চা বিরতি নেব। হ্যালো, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জি, আশরাফুল আলম বলতেছি। আপনি কে?
হ্যাঁ, কি বিষয় আপনি বলেন, দ্রুত বলেন, আমি ক্লাসে আছি। আপনি সন্ধ্যায় আসেন, চেম্বারে আসেন, মামলার বিষয় চেম্বারে আসতে হবে। আচ্ছা, সরি। তো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, আসরের আজান পর্যন্ত পড়ান, তারপর নামাজ পড়ে আবার শুরু করলে ভালো হতো না? আর পড়াতে এনার্জি পাচ্ছি না লুনা ভাই, লুনা ইসলাম। হ্যাঁ, এনার্জি পাচ্ছি না, আপনারা মাফ করবেন। আমরা নামাজের পরে আরেকবার শুরু করব। যুগ্নটা আরেকটু বলেন। যুগ্নটা আরেকটা কি বলবো ভাই? যুগ্ন জেলা জাজ আপিল হোক আর রিভিশন হোক, যদি তিনি 5 কোটি টাকা পর্যন্ত হয় আদেশ, দেখেন যুগ্ন জেলা জাজ যদি আদেশের ক্ষেত্রে আপনি রিভিশন করেন 5 কোটি টাকা পর্যন্ত হলে আপনি জেলা জাজে কি করতে পারবেন? জেলা জাজে রিভিশন করতে পারবেন। 5 কোটি টাকার ঊর্ধ্বে হলে হাইকোর্টে যাইতে হবে, কারণ 5 কোটি টাকা পর্যন্ত হচ্ছে আপিল এখতিয়ার। জেলা জাজের আপিল এখতিয়ার তো হচ্ছে 5 কোটি। 5 কোটি টাকার ঊর্ধ্বে হলে তখন তো আপনার হাইকোর্টে যাইতে হবে, তাই না? 5 কোটি টাকা পর্যন্ত জেলা জাজ কি করেন? তিনি 5 কোটি টাকা মামলার আপিল গ্রহণ করতে পারেন। 5 কোটি টাকার যদি ঊর্ধ্বে হয় তাহলে হাইকোর্টে যাইতে হবে। কথা ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছেন কিনা কমেন্টে জানাবেন। এখন কথা ক্লিয়ার, বুঝতে পেরেছেন কিনা জানাবেন। হ্যাঁ, 5 কোটি প্লাস হলেই হাইকোর্ট। না, মাগরিবের নামাজের পরে আর ক্লাস হবে না, 6টা 21 বাজে আমরা বিদায় নিচ্ছি। আমি মনে করি দেওয়ানি ভাই আমি আর নিতে পারবো না, টায়ার্ড হয়ে গেছি। আপনারা ঠিক আছে, বাকিগুলো আমি যে সাজেশনটা দিছি নিয়ে নেবেন। রাত 10টার পরে আমরা প্যানাল কোডের কিছু ক্লাস নেব, গুরুত্বপূর্ণ ধারাগুলো প্যানাল কোড থেকে রাত 10টার পরে ক্লাস নেব। দেওয়ানি সমাপ্ত, দেওয়ানি সমাপ্ত। কারণ হচ্ছে দেওয়ানি থেকে আমি আর পড়াবো না, কারণ আসলে 2-3 দিন যাবৎ খুবই টায়ার্ড। কালকে কোর্ট খোলা। হ্যাঁ, যাই হোক, আপনাদের দেখবেন আমার ফেসবুক পেজে সবগুলো রেকর্ড দেওয়া আছে, যারা দেখেননি তারা দেখে নেবেন ইনশাল্লাহ। সারাদিন তো আমরা দেওয়ানি কার্যবিধির যতটুকু পড়াইছি, আমি মনে করি 15 নাম্বার পাবেন, যতটুকু আজকে ক্লাসগুলো নিয়েছি। 33 ধারা, 96 থেকে 115 ধারা, তারপরে হচ্ছে 1 থেকে 20 আদেশ, 15 নাম্বার ইজি পাবেন যদি একটুকু ভালো করে পড়েন। সো বাকিগুলো যে আদেশগুলো, যে বিধিগুলো আমি দাগিয়ে দাগিয়ে দিয়েছিলাম সেগুলো আপনি ভালো করে পড়বেন। নাবিলা নাইম আরেকটু বলেন, আরেকটু কি বলবো ভাইয়া? রিভিশন, রিভিশন হচ্ছে এমন একটা বিষয়, আপনি রিভিশন যখন করতে যাবেন যে কোনো আদালতের ডিক্রির বিরুদ্ধে, ডিক্রি হইতে হবে, ডিক্রির বিরুদ্ধে যদি আপনি রিভিশন করেন হাইকোর্ট ডিভিশনে আপনার রিভিশন করতে হবে। যদি আদেশের বিরুদ্ধে যান, আদেশের বিরুদ্ধে গেলে সহকারী, সিনিয়র সহকারী, যুগ্ম জেলা জাজে করবেন। তবে যুগ্ম জেলা জাজ 5 কোটি টাকার ঊর্ধ্বে আদেশ দিলে হাইকোর্টে করতে হবে। এটাই হচ্ছে পার্থক্য। অতিরিক্ত এবং জেলা জাজ অবশ্যই হাইকোর্ট, এটা তো আমরা সবাই জানি। সো বিদায় নিচ্ছি, এখন আর পড়াবেন না স্যার। এখন কোথা থেকে পড়াবো? 6টা 23 বাজে, আমার তো চেম্বার আছে না ভাই, চেম্বার আছে, ক্লায়েন্ট বসে রয়েছে, ফোন দিচ্ছে, আপনি তো দেখতেই পাচ্ছেন। সো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে প্রস্তুতি নেবেন, আত্মবিশ্বাস মনের মধ্যে রাখবেন, আমি পারবো, ইনশাল্লাহ পারবো। নার্ভাস হবেন না, অবশ্যই আপনি পারবেন। সোমবারে রাত 10টায় আবারও দেখা হবে, কিভাবে বৃত্ত ভরাট করবেন, কিভাবে পরীক্ষা দিবেন, কোন ভুলগুলো করবেন না। সোমবারে আপনাদের সাথে দেখা হবে। তবে আজকে রাতে আমার যদি সময় হয় আমি নোটিশ দিয়ে দেব, প্যানাল কোডের কিছু গুরুত্বপূর্ণ বিষয় পড়িয়ে দেব ইনশাল্লাহ। সো বিদায় নিচ্ছি প্রিয় ভবিষ্যৎ আইনজীবী যারা আছেন, যারা যুক্ত ছিলেন, সবার প্রতি শুভকামনা রইল। দেখা হবে কোর্ট এজলাসে আপনার সাথে আমার কোনো হিয়ারিংয়ে, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। মামা তুই কিরা করস? মামা কি করো?